নাম কি তোমার? জি, ঈশান আহমেদ অনিক। বেশি কিউট নাম। কিন্তু তোমাকে আগে কখনো আঙ্কেলের সাথে দেখেছি বলে তো মনে হয় না। কয়েকদিন আগেই দেশে ফিরেছি। বাইরে ছিলাম, আম্মুর কান্নাকাটিতে ফিরতে হয়েছে। তাহলে এখন কি করছো? এখানেই একটা কলেজে ভর্তি হয়েছে। তুমি কোন ডিপার্টমেন্ট? অ্যাকাউন্টিং নিয়ে অনার্স 4th ইয়ারে পড়ছে। কলেজের নামটা বলো দেখি, চিনতে পারি কিনা। ঈশান কলেজের নামটা বলতেই সামনে থাকা ভদ্রমহিলা, অর্থাৎ যে মেয়েকে দেখতে এসেছিল, আর যে মেয়েটা এই মুহূর্তে ঈশানের সামনে একদম অর্ধবউ সাজে দাঁড়িয়ে আছে, যাকে প্রথম দেখাতেই ঈশানের মনে অবাধ্য এক অনুভূতির বিচরণ করছিল। ঈশানের ইচ্ছে করছিল এখনই বিয়েতে হ্যাঁ বলে দিতে, আর সামনে থাকা অত্যধিক পরিমাণে সুন্দরী মেয়েটাকে কাছে টেনে নিয়ে কোমরে জড়িয়ে ধরে গালে কপালে ঠোঁটে চুমু খেতে। মেয়েটাকে বড্ড বেশি আদুরে লাগছে। মেয়েটা কি করবে কে জানে, তবে ঈশান কোনো রকমে নিজেকে সামলে রেখেছে। এবার মেয়েটা ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সামনে থাকা মেয়েটার নামটা পরি, আর পরি মেয়েটা ভাবতেও পারেনি এরকম কিছু শুনবে। ঈশান ভদ্রমহিলাকে চুপ করে থাকতে দেখে একটা কাশি দিতেই সাথে সাথে পরি ওর দিকে রাগী চোখে তাকিয়ে রইল। ঈশান ভাবতে লাগলো, ম্যাডাম আবার এমন রাগ করলো কী জন্য। ঈশান যখনই প্রশ্ন করতে যাবে তখনই মেয়েটা বলতে লাগলো, তুমি হয়তো এমনিতেই বুঝতে পারছো আমি তোমার সিনিয়র, আর তোমার কলেজেরও ম্যাডাম। সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। ঈশান পরি মেয়েটার দিকে আর চোখে তাকিয়ে রইল। এর মাঝখানে মেয়েটা চলে যেতে নিয়ে আবার কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে পেছন ফিরেই তাড়াহুড়ো করে এসে ঝড়ের গতিতে ঈশানের হাতটা ধরে তারপর বাইরের দিকে নিয়ে আসলো। তারপর দুজনেই ডাইনিংয়ে এসে দাঁড়ালো। ঈশান এসেছে বললে ভুল হবে, ছেলেটাকে এক প্রকার টানতে টানতে দোতলা থেকে এই সুন্দরী সুইট কিউট আর রাগিনী মেয়েটা নিয়ে এসেছে। এখন দুজনে দুই পরিবারের মানুষগুলোর সামনে দাঁড়িয়ে আছে। ঈশানের আব্বু ভাবল ওনার ছেলে একটু দুষ্টু, যে কারণে আবার কোনো উল্টোপাল্টা কিছু বলে ফেলল কি না। বিষয়টা ভেবেই আফজাল সাহেব যখন কোনো প্রশ্ন করতে যাবে তার আগেই মেয়েটা ঈশানের হাতটা ছেড়ে দিল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই ভদ্রমহিলা বলতে লাগলো, আঙ্কেল, আব্বু, আপনারা যে সম্পর্কের কথা ভাবছেন সেটা সেই সম্পর্ক হওয়া সম্ভব না। একই আপনার ছেলে আমার থেকে জুনিয়র, তার উপরে আমি ওর কলেজের ম্যাডাম। আমার পক্ষে কখনো সম্ভব না আপনার ছেলেকে বিয়ে করা। আব্বুর সামনেই একটা মেয়ের থেকে এরকম করে রিজেক্ট পাবে সেটা ঈশান ভাবতে পারেনি। প্রথমে ভেবেছিল যে মেয়েটা এমন কিছু বলতে চায় যার জন্য সবাই খুশি হবে। ঈশান মাথা নিচু করে রইল। অন্যদিকে পরীর আব্বু অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করল, এই তো সব ঠিকঠাক ছিল। তুমি তো আগ্রহ নিয়ে ঈশানের সাথে কথা বলতে গেলে, তাহলে কি এমন হলো যার জন্য এখন এসে বলছো তুমি ওকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ, কারণ ও আমার জুনিয়র। আর দ্বিতীয় আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ওর কলেজের ম্যাডাম। ও যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে অনেক আগে থেকে আমি জবটা করছি, তাই আমার পক্ষে সম্ভব না একজন স্টুডেন্টকে বিয়ে করা। তাতে কি হয়েছে মামুনি? দেখো ছেলেটা অনেক সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট, তোমার সাথে ভালো মানাবে। তোমার আব্বুর বন্ধুর ছেলে। তোমার আব্বু আর তার আব্বু অনেক আগে থেকে তোমাদের বিয়ের কথা বলে রেখেছে। এখন এসে যদি তুমি বিয়েটা না করো, উল্টো ভেঙে দাও, তাহলে সবারই খারাপ লাগবে। আম্মুর এমন কথা দিয়ে পরি কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান আব্বুর দিকে তাকাতেই দেখল অসহায় চোখে মেয়েটার উত্তরের অপেক্ষা করছে। তারপর বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, তা আমার কিচ্ছু যায় আসে না। দেখো আম্মু, আমার পক্ষে সম্ভব না ওকে বিয়ে করা, তোমাদের এমন আবদার মেনে নেওয়া। আব্বু, আম্মু, এই ছেলেকে কখনো বিয়ে করতে পারবো না আমি, যাকে চিনি না জানি না। তারপর হুট করেই আম্মু এসে পরীকে বলতে লাগলো, কিন্তু মামুনি, আমার যে তোমাকে বড্ড পরিমাণের পছন্দ। এই তো সব কিছু ঠিকঠাক ছিল, তুমি নিজেই আগ্রহ দেখিয়ে কথা বলতে আমার ছেলের সাথে। তাহলে হঠাৎ কি এমন হলো যার জন্য আমার ছেলেটার উপর রেগে গেলে তুমি? ও কোনো অসভ্যতামি করেছে তোমার সাথে? বলো আমাকে। তেমন কিছু নয় আন্টি। বললাম তো আমার পক্ষে ওকে মেনে নেওয়া কিংবা ওর সাথে মানিয়ে নেওয়া সম্ভব না। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, আব্বু আম্মুর সাথে আপনার অন্য কোনো বিষয় নিয়ে কথা বললেও এই বিয়ের বিষয়টা নিয়ে কোনো কথা বলবেন না, কারণ আমার পক্ষে সেটা মেনে নেওয়া পসিবল না। পরি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
আমার বন্ধু তার পুরো পরিবার নিয়ে এখানে এসেছে, তুমি তাদেরকে অপমান করছো। ওদের সাথে এরকম মিসবিহেভ আর সিনক্রিয়েট করার কোনো রাইট তোমার নেই। তোমার সাহস হলো কি করে বাসায় আসা মেহমানদের সাথে এরকম অসভ্যতামি করার? কলেজের একজন শিক্ষিকা হয়ে তোমার থেকে কেউ কিন্তু এই ব্যাপারটা আশা করছে না। এখনই ওদের কাছে মাপ চাও। তুমি অনেক বড় অন্যায় করেছো, সেটার জন্য তোমাকে মাপ চাইতেই হবে। দেখো আব্বু, আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমার মাফ চাইতে হবে। যেটা সত্য সেটাই বলছি। মানুষ এসব নিয়ে হাজারটা কথা বলবে, সেখানে আমার পক্ষে ওনাদের ছেলেকে মেনে নেওয়া কিংবা বিয়ে করা অসম্ভব। আঙ্কেল আন্টি, আপনারা আসতে পারেন। আমি আপনাদের ছেলেকে বিয়ে করতে পারবো না, আপনারা অন্য কোথাও দেখতে পারেন। আম্মু আর আব্বু সেখানেই বসে রইল। ঈশানের বেশ খানিকটা অসহায় লাগলো, এটা ভেবে যে ভদ্রমহিলা ঠিক ওকে কতটুকু ইনসাল্ট আর অপমান করেছে, সেটা ওকে করলেও তাতে কিছু যায় আসতো না। কিন্তু মেয়েটা আজকে আব্বু আম্মুকে ছোট করেছে, বিষয়টা নিয়ে ভাবলেই খুব বেশি খারাপ লাগলো। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। ছেলেটা আব্বু আম্মুর সামনে এসে বলতে লাগলো, এখন আর অন্তত এখানে বসে থেকো না আব্বু আম্মু। আঙ্কেল বাসায় ডেকে এনে আপনার মেয়ে আমাদেরকে অনেক বড় সারপ্রাইজ করেছে আজকে। আর হ্যাঁ, বিয়েটা করবেন না। আপনার আমাকে পছন্দ না কিংবা আমি আপনার জুনিয়র, সেটার জন্য আপনার সমস্যা একটাবার আমাকে ওপরেই বলতে পারতেন, আমি নিজের দিক থেকে বিয়েটা ভেঙে দিতাম। আপনার আমার আব্বুর সাথে এতদিনের সম্পর্ক, বিজনেসের ক্ষেত্রে, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, আপনি সেটা বজায় তো রাখতে পারলেনই না, উল্টো এত ছোট করলেন আর এত অপমান করলেন যে আমাদের জায়গায় অন্য কেউ থাকলে এসবের জবাব আপনাকে দিত। আমার কথাটা আমি ছেড়ে দিলাম, কিন্তু আব্বু আম্মুকে সবার সামনে অনেক অপমান করে ফেললেন। এই রাইট আপনাকে আমরা দেইনি, আপনি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেললেন। আপনি আমার কলেজের ম্যাডাম হতেই পারেন, আর বাসায় এসেছি বলে তার মানে এই না আপনি আমার পরিবারকে যা ইচ্ছা তাই বলবেন। আপনি আমাকে বললে আমি মেনে নিতাম, কিন্তু আমার আব্বু আম্মু তো কোনো অন্যায় করলো না, তাহলে আপনি ওদেরকে কেন এমন করে ছোট করলেন? দেখো তুমি কিন্তু এবার হ্যাঁ, আমি হতে পারি আপনার থেকে জুনিয়র আর আমি আপনার স্টুডেন্ট, কিন্তু আমার আব্বু আম্মু আমাকে এমন অভদ্রতা আমি শেখায়নি যে সবার সামনেই কাউকে এমনভাবে রিজেক্ট করব আর তার খারাপ লাগবে। আমি আমার খারাপ লাগার কথা ছেড়ে দিলাম, কিন্তু যে মানুষগুলো এত আশা নিয়ে এসেছে তাদের অপমান করে ফিরিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার ছিল না। আমরা বাসায় চলে যাওয়ার পর অন্তত আমার সাথে আপনি যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলতে পারতেন, দেখতেন আমি আপনার কথা শুনতাম কি না। কিন্তু আপনি অনেক বড় ভুল করে ফেললেন ম্যাডাম। আর আঙ্কেল আন্টি চুপচাপ সবটা শুনে গেলেন, এটা আমার পরিবারের আপনাদের থেকে আশা করেনি। আব্বু আম্মু অন্তত আর অপমানিত হবার জন্য এখানে বসে থেকো না, এবার দয়া করে এখান থেকে চলো, নাহলে তোমাদের আরও বেশি অপমানিত হতে হবে। আমার ভাবতেই অবাক লাগছে আপনি নিজেকে ম্যাডাম বলছেন, আবার বাসায় আসা মেহমানদের সাথে কিভাবে বিহেভ করতে হয় আমাদের ম্যাডাম সেটা জানেন না। আমি বলবো ম্যাডামের শিক্ষা অনেক ঘাটতি আছে আপনার। আব্বু আম্মু ছেলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এবার ঈশান হুটহাট করেই বলতে লাগলো, কি হলো, এখনও তোমাদের আমাকে বিয়ে দেওয়ার শখটা মেটেনি? এত করে অপমান করার পরও তোমরা এখনও এখানেই বসে আছো? আব্বু, বন্ধুত্বের খাতিরে এখনও চুপ করে থাকবে? সে তুমি থাকতেই পারো, ফ্রেন্ডের সাথে সম্পর্কটা তুমি রাখতেই পারো, তার মানে এই না যে এখানে বসে বসে অপমানিত হবে। এসব আমার ভালো লাগছে না। আব্বু আম্মু, আমি বাসায় যাচ্ছি, তোমাদের যা খুশি করো। ঈশান কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল। ঈশানের আব্বু আম্মু হতাশার একটা নিঃশ্বাস ফেলে দুজনেই উঠে যেতে গেলে পরীর আব্বু অনেকবার রিকোয়েস্ট করলো। ঈশানের আব্বু এবার ওনার সামনে হাত দুটি জড়ো করে ওনাকে বোঝালো, অনেক হয়েছে, এখন আর এখানে থাকাটা ঠিক হবে না। ঈশান বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড বাদেই আব্বু আম্মুও বেরিয়ে গেল। তারপর চলে যাওয়ার সময় বলে গেল, অসংখ্য ধন্যবাদ বন্ধু, এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ করার জন্য। তুমি না ডাকলে আমি কখনোই এখানে আসতাম না। আমার ইচ্ছে ছিল না ছেলেকে জোর করার, তারপরও তোমার কথাতে আমি আজকে এখানে আসতে বাধ্য করলাম। আমার ওয়াইফ ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আশেপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্য একমাত্র ছেলেকে বিয়ে দেওয়াই খুব ইচ্ছে করেছে, কিন্তু জানতাম না এখানে এসে এমন করে অপমানিত হতে হবে। আব্বুর এমন ধারা কথাতে ভদ্রলোক মাথা নিচু করে বসে রইল। ওনার লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে, এটা ভেবে যে ওনার মেয়ে এত বাজেভাবে ওনার সেই ছোট্টবেলাকার ফ্রেন্ডকে আর এত দিনের বজায় রাখা বন্ধুত্বটা আজকে এমন করে সবার সামনে অপমানিত করবে।
ছোট করে দিবে, অথচ বিয়ে বিয়ে করে কয়েক মাস যাবৎ এখন পাগল করে তুলেছে। ঈশান বলেছিল যে ওদের পছন্দেই বিয়ে করবে, তাহলে এত কেন তাড়াহুড়ো করলো? তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা কি ভালো হয়? আব্বু আম্মুর সাথে খুব গম্ভীর মুখ নিয়ে ঈশান বাসায় এসেছে। সারা রাতটা কেউ কোনো কথা বলেনি। ঈশান, আব্বু আম্মু সবাই ডাইনিংয়ে আসলো, তখন ছেলেটা পেছন ফিরে দাঁড়িয়ে বলতে লাগলো, দয়া করে আজকের পর অন্তত এই বিয়ে নিয়ে কোনো পাগলামি করো না। অনেক পাগলামি করে ফেলেছো কয়েকটা দিনে, আর কোনো পাগলামি দেখতে চাইছি না তোমাদের থেকে। এবারের মতো আমাকে মাফ করো। আমি বিয়ে করব, তবে তোমাদের পছন্দের কোনো সিনিয়র কিংবা কোনো বদরাগী আর অহংকারী মেয়েকে নয়, নিজের পছন্দের আর যাকে ভালোবাসতে পারবো, যে আমাকে আমার সাথে মানিয়ে নিতে পারবে তেমন কাউকে। কিছুদিন আমাকে অন্তত সময় দাও, কথা দিচ্ছি তোমাদের জন্য অনেক সুন্দর ছেলের বউ আনবো। এত ভয় তোমাদের পেতে হবে না যে আমি বিয়ে না করে পালিয়ে বেড়াবো। ঈশানের এমন ধারা কথাতে আব্বু আম্মু হতাশ তো হলেন না, তবে আজকে বিষয়টা নিয়ে খারাপ লাগছে। মেয়ের বাড়িতে গিয়েই ছেলেটাকে নিয়ে এমন একটা পরিস্থিতির মুখে পড়তে হলো। ওখান থেকে চলে আসার পর তো ওরা বারণ করে দিতে পারতো, আর বারণ করে দিলেই তো ওইখানে ওরা বিয়ের দাবিতে যেত না। তাহলে এরকম করে রিজেক্ট করে দেওয়ার কি খুব বেশি দরকার ছিল? এই কথাগুলোই আব্বু আম্মু সারাটা দিন ধরে ভাবলো। ঈশান আর রুম থেকে বের হয়নি। একদম সন্ধ্যার পর যখন বোনটা এসে ওকে ডাকাডাকি করতে লাগলো, তখন ঈশান রুমের দরজা খুলে দিয়ে বোনের হাত ধরে টেনে ভেতরে এনে বেডে বসিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে এসে পাশে বসলে বোন ওকে দুই হাতে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, সোনা ভাইটা কি হয়েছে? আম্মু আব্বুর সাথে এরকম রাগ করে থাকলে কি সমস্যার সমাধান হবে? শুনলাম তুমি নাকি ওখান থেকে রাগ করে চলে এসেছো। চলে এসেছো ভালো কথা, তাহলে রুম থেকে আর বাসা থেকে বের হচ্ছ না কেন? দুপুরের খাবারও খেলে না, সন্ধ্যায় নাস্তাও করলে না, এত রাত হয়ে গেল তারপরও বের হচ্ছ না। এমন করে থাকার ইচ্ছে আছে নাকি? চলো ভাইয়া, এবার বাইরে চলো, আমি আমি নিজ হাতে খাওয়াবো তোমাকে। মেজাজ খারাপ হয়েছে আপু, কি করব বলতো? বাসাতে ডেকে নিয়ে কেউ এমন কাজ কেউ করে? আমি জানতাম না যে ওরা এরকম কিছু করবে। এটা কোনো কথা হলো? মানুষের তো পছন্দ অপছন্দ থাকতেই পারে, তাই বলে সবার সামনে তাদেরকে অপমান করার কি ছিল? আমি কি ওদেরকে বলেছিলাম যে আমাকে এখানে ডেকে নিতে, কিংবা আমার এই মেয়েকে পছন্দ? আব্বু আম্মু নিয়ে গেল, হঠাৎ করে একটা সিনিয়র মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করলো। আম্মুর নাকি মেয়েটাকে অনেক পছন্দ, সেই জন্য নিয়ে গিয়েছিল। তারপরেই এত কিছু হলো। আমি বুঝি না কলেজের ম্যাডামগুলোর এত অহংকার হয় কিসের জন্য। আমি তো জোর করে যাইনি ওখানে ওনাকে বিয়ে করতে। উনি বিয়ে করবেন না, আমাকে পছন্দ না সেটা জানিয়ে দিলেই হতো। খারাপ তো এই জন্যই লাগলো যে উনি আব্বু আম্মুকে ওনার আব্বুর সামনে অপমান করলো। উনি নাকি কলেজের ম্যাডাম, ওনার এইটুকু তো কমন সেন্স থাকা উচিত ছিল। একজন দুজন সিনিয়র পার্সনের সাথে এমন করে কথা বললে তাদের খারাপ লাগবে, ন্যূনতম ভদ্রতা উনি জানেন না। উনি নাকি আবার কলেজের ম্যাডাম হয়েছেন। বেশি তাড়াহুড়ো করলে এরকমটাই হয়। বারবার বলেছিলাম নিজেই পছন্দ করে তারপর ওদের জানাবো, কিন্তু আব্বু আম্মুর যে এত তাড়াহুড়ো কিসের বিয়ের জন্য সেটাই বুঝতে পারলাম না। তুই আব্বু আম্মুকে বলে দিবি যেন বিয়ে নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করে, তাহলে কিন্তু আমি একেবারেই বাসা থেকে বেরিয়ে যাব। আর কবে ফিরবো তার ঠিক নেই, বলে দিলাম। বোনটা আতঙ্কে আর ভয়ে ভাইকে দুই হাতে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, ভাইয়া, আমি তোমাকে ছাড়া যে থাকতে পারি না। তুমি বাসায় না থাকলে আমার সাথে দুষ্টুমি কে করবে? কোথাও যাবে না তুমি। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি আব্বু আম্মুকে বোঝাবো। তোমার যদি অন্য কোথাও পছন্দ থাকে তাকে তোমার বউ করে আনতে বলবো। আর না হলে আমার অনেকগুলো বান্ধবী আছে, ওরা দেখতেও অনেক সুন্দর। ওদের মাঝে অনেকেই তোমাকে পছন্দ করে, বলতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি। আপু, দয়া করে বিয়ের কথাটা অন্তত কিছুদিনের জন্য বলিস না। আমাকে একটু সময় দে, আমি এসব নিয়ে ভাবতে চাইছি না। বোনের অনেক জোড়াজুড়িতে ঈশান নিচে আসলো। খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে চলে যায়। 7টা দিন আর বাসা থেকে ছেলেটা রাগ করেই বের হয়নি, আর কলেজের দিকেও যায়নি। যখন জানতে পেরেছে ভদ্রমহিলা ওদেরই কলেজের ম্যাডাম, তখন থেকেই রাগ আর অতিরিক্ত জেদে একদম মাথাটা গরম হয়ে আছে। সেদিন তো মনে হয়েছে উনি যদি সিনিয়র পার্সন না হতো, যদি ওরই কোনো ক্লাসমেট হতো, সেদিনই সবার সামনে কষে 2টা থাপ্পড় বসাতো।
এত বড় সাহস হলো কি করে বাসায় ডেকে নিয়ে আব্বু আম্মুকে অপমান করার? একজনকে পছন্দ না তার জন্য এমন করে ছোট করার কি খুব বেশি প্রয়োজন ছিল? 1 সপ্তাহ যাবৎ ঈশান বাইরে যাচ্ছে না দেখে 1 সপ্তাহের মাথায় সেদিন বন্ধুরা এসে ওকে জোর করে বাইরে নিয়ে গেল। তারপর সবাই সব শুনে চুপ করে রইল। ঈশানের রাগ সম্পর্কে ওদের জানা আছে। ছেলেটা এমন গম্ভীর চেহারা দেখে একটা বন্ধু বলতে লাগলো, তোর কি মনে হয় এরপর ম্যাডাম তোকে ভালো চোখে দেখবে, কিংবা তোকে কলেজে টর্চার করবে না? যতগুলো কথা তুই ওনাকে শুনে দিয়ে এসেছিস তাতে এমনটা করবে না। কমন সেন্স যে ওনার আগাগোড়াই ওনার নেই সেটা কথাতেই বোঝা যাচ্ছিল। যদি সামান্য পরিমাণে আর ন্যূনতম লজ্জা থাকে তাহলে আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। বলছিলাম কি, পানিতে থেকে কুমিরের সাথে ঝামেলা করাটা কি খুব বেশি দরকার ছিল? তাছাড়া যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এইসব নিয়ে পাগলামিটা না করলে হতো। কিসের পাগলামি? আর আমি কোনো পাগলামি করিনি। উনি আমাকে, আমার আব্বু আম্মুকে সবার সামনে অপমান করবে, বাসায় ডেকে নিয়ে মেহমানকে এরকম করে ছোট করবে, আর আমি ছেড়ে দেব? তোরা কি মনে করেছিস এতটা মহৎ মানুষ আমি? মোটেও না। তাই ওনাকে ছাড় দেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। যেটা করেছি আমি ভালোই করেছি। তোরা খুব ভালো করেই জানিস আমার মন মানসিকতা ঠিক কেমন। অন্যায় দেখলে আমি সেটাকে ছেড়ে কথা বলতে পারি না। আশা করি তোরাও এই অন্যায়ের পক্ষ নেবে না। তাহলে এখন কি ভাবলি, কি করতে চাইছিস? বিয়েটা কি তাহলে এখন আপাতত ক্যান্সেল করে দিলি নাকি? আপাতত মাথাটা গরম হয়ে আছে। ওই মহিলার কর্মকাণ্ডে মনে হয়েছে মাথায় তুলে আছাড় মারি। একটা বজ্জাত মেয়ে। কার সাথে এরকম গন্ড করে আসলে? অন্তত আমাদের অপেক্ষা করাস না, আমরাও দেখি কে সেই রূপসী মহিষী নারী যে আমার বন্ধুকে এমন করে রিজেক্ট করলো। সেখানে কলেজের এতগুলো মেয়ে আমার ফ্রেন্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেখানে ওনার সাহস হলো কী করে? আচ্ছা, তুই আমাদের বল, দেখিস আমরা ওনাকে নাচিয়ে ছেড়ে দেব। উনি বাধ্য হবে তোকে বিয়ে করতে আসতে, দেখিস বন্ধু। বাদ দে এসব। আমি এসব নিয়ে আর ভাবতে চাইছি না। ওনার সাথে রোজ দেখা হবে সেটা নিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে। তাই চাইছিলাম না ওনার ক্লাসগুলো করতে। এখন বলতো কোথায় গেলে একটু মাথা ঠান্ডা হবে? বন্ধুরা ঈশানকে অনেক জোরাজুরি করে শহরের বাইরের দিকে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। তারপর সেখানেই বসে সন্ধ্যা অবধি আড্ডা দিল সবাই। পরদিন থেকেই ঈশান কলেজে আসলো। এসে দেখলেও পরিবেশ সুন্দর, হইচই নেই, সবাই বেশ সহজ সরল স্বাভাবিক। কিন্তু সেদিনই ওই বজ্জাত মহিলার সাথে ওর দেখা হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করতে পারেনি। আর ওদের দ্বিতীয় ক্লাসটা যে ওনারই হবে সেটা ঈশান ভাবেনি। কারণ কিছুদিন হলেও কলেজে আসাটা বন্ধ ছিল। ম্যাডাম হয়তো অনেক আগে থেকেই ওদের এখানে জব করত, কিন্তু ঈশান সেটা জানতো না, আর দেখলেও হয়তো কখনো খেয়াল করেনি। দ্বিতীয় ক্লাসে যখন ম্যাডামের ক্লাস আসলো, তারপর এসে যখনই ওদের সামনে দাঁড়ালো, সবাই দাঁড়িয়ে সালাম দিল। কিন্তু ম্যাডামকে দেখার সাথে সাথে মেজাজটা খারাপ হয়ে যায় ঈশানের। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। কিছু বলার কিংবা কিছু বুঝে ওঠার আগেই ঈশান এবার ম্যাডামের দিকে তাকালে দেখলো ম্যাডামও ওর দিকে কেমন করে যেন তাকালো। ঈশান চুপচাপ কিছু একটা ভেবেছে। তারপর যখন ক্লাসটা শুরু করতে যাবে ঠিক তখনই ঈশান ক্লাস থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। পরে ঈশানের এমন কর্মকাণ্ডে হয়তো অবাক হয়েছে। উনি হয়তো আশা করেননি যে ছেলেটা এমন করে সবার সামনে থেকে ক্লাস থেকে বেরিয়ে যাবে। এটা হয়তো সবার ব্যক্তিগত ব্যাপার যে কে কার ক্লাসটা করবে আর না করবে। তারপরও এরকম করে একটা ইনসাল্ট উনি হয়তো মেনে নিতে পারলেন না। বেশ খানিকক্ষণ ছেলেটা যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা বিড়বিড় করতে লাগলো। আর ততক্ষণ ঈশানের বন্ধুরা বিষয়টা বুঝে গেছে যে ওনার সাথেই গত সপ্তাহখানেক আগে দেখা হয়েছিল ঈশানের। এই ভদ্রমহিলাই যেমন বাজে একটা কাজ করেছে সেটা নিয়ে ওদের আর ডাউট নেই। ঈশানের বন্ধুরা ক্লাসগুলো শেষ করে এসে দেখলো ঈশান ক্যান্টিনে বসে আছে। বন্ধুরা যখনই কোনো প্রশ্ন করতে যাবে তখনই ছেলেটা বলতে লাগলো, আশা করি আমার চলে আসার কারণটা তোরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিস। আমি তো ভাবতেই পারছি না শিশি কিনা পরি ম্যাডাম। পরির মতো মেয়েটার মেজাজটাও যে এত বাজে আর বদরাগী, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। চকচক করলে যেরকম শোনা হয় না, তেমনি চেহারার সৌন্দর্যে ব্যবহার ফুটে ওঠে না। ব্যবহারের বংশের পরিচয়। একটা কথা জানিস তো, সেদিন যখন উনি এসব আজে বাজে কথা বলছিল আর ওনার পরিবারের সবাই চুপ ছিল, তখনই বুঝতে পেরেছি মেয়ের কথাতে ভদ্রলোক ওঠেন আর বসেন। একমাত্র মেয়েকে উনি একদম
মাথায় তুলে রেখেছেন। লজ্জা করা উচিত ছিল যে নিজের বন্ধুকে ডেকে নিয়ে ওনার মেয়ে এরকম করে হাসি তামাশা করলেন আর উনি মুখে কলু পেটে বসেছিল। তাহলে কি বলতে চাচ্ছিস তুই রিভেন্স নিবি? এরপর থেকে এই বিষয়টাকে নিয়ে ওনার সাথে শত্রুতা বজায় রাখবি? তোরা খুব ভালো করেই জানিস আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার বড় শত্রুতা বজায় রাখা পছন্দ করি না। এটা কোনো খেলা কিংবা কোনো মাইন্ড চলছে না যেটার জন্য ওনার সাথে প্রতিশোধ নিতে হবে। উনি অপমান করেছিল সেজন্য আমি সেদিনই কথা শুনিয়ে দিয়ে এসেছি। না ওনার সাথে আমার মুখোমুখি হওয়ার ইচ্ছা আছে আর না কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু একই কলেজে থাকার দরুন আমি বুঝতে পারলাম উনি সত্যিই বলেছিল, কিন্তু ওনার ব্যবহারটা অত্যন্ত লেভেলের জঘন্য। এই জন্য এরকম একজন মানুষের ক্লাসটা করতে চাইনি বলেই বেরিয়ে আসলাম। তোরা এইসব নিয়ে ভাবিস না তো। তবে এইটুকু শিওর থাকতে পারি ওনার কোনো ক্লাসই আমার দ্বারা সম্ভব না। এতে উনি আমাকে পাশ করা কিংবা ফেল করা সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। 1 সপ্তাহ পরের ঘটনা। সেদিন যখন ঈশান কলেজের দিকে যাচ্ছিল ঠিক তখনই পথিমধ্যে কেউ একজন ওকে ইশারা করলো বাইকটা দাঁড় করাতে। দূর থেকে ইশারা করতে ঈশান ওনার সামনে গিয়ে একদম ব্রেকটা কষলো। হেলমেট পরে বাইক চালাচ্ছিল, তার উপর মুখে মাস্ক পরাও ছিল। সব মিলিয়ে ওকে দেখাও যাচ্ছিল না। আর দূর থেকে যে মহিলা ঈশানকে দাঁড় করিয়েছে তার কাছে আসতেই বুঝতে পারল সে আর কেউ না, পরি ম্যাডাম। ওনাকে দেখার সাথে সাথে চুপ করে রইল। মেয়েটাকে এড়িয়ে যাবে, কিন্তু রাস্তাটা খুব নির্জন। কলেজের এই দিকে স্টুডেন্টদের যাতায়াত থাকলেও নতুন একটা রাস্তা তৈরি হওয়াতে এদিক দিয়ে তেমন কেউ যায় না। তবে এদিকে হাতে গোনা কিছু লোকজনের যাতায়াত। আর এই মুহূর্তে রিক্সা কিংবা কোনো গাড়িও দেখা যাচ্ছে না আশেপাশে। মেয়েটাকে একা ছেড়ে যাবে, কাল যদি কিছু হয়েছে জানতে পারে তাহলে তো খারাপ লাগবে। ঈশান সামনে এসে দাঁড়ালেও পরি ম্যাডাম ওকে হয়তো চিনতে পারেনি, না হলে হয়তো দাঁড় করাতো না। কারণ গত 1 সপ্তাহ যাবৎ ওনার ক্লাসটা করছে না ঈশান, সেজন্য হয়তো হাজারটা কথা বলতো, না হলে প্রশ্ন করত। ঈশানের ভাবনার মাঝে ম্যাডাম বলতে লাগলো, আচ্ছা শোনেন, আমাকে একটু কলেজে পৌঁছে দিন না, অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি আশা করি আপনি আমার কলেজটা চেনেন আর সামনেই হয়তো যাবেন। আমাকে নামিয়ে দিবেন প্লিজ। এখানে এসে রিক্সাটা নষ্ট হয়, নেমে যেতে হলো। একা একটা মেয়ে বিপদে পড়তে পারে ভেবে আর এড়িয়ে যেতে পারল না। আজ এমন তেমন কিছু হলে আর কাল জানতে পারলে পরে নিজেরই খারাপ লাগবে। বিষয়টা ভেবেই ঈশান মাথাটা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে ম্যাডাম বাইকে উঠে বসে ওর কাঁধের উপর হাত রাখল। মেয়েটার শরীর থেকে অদ্ভুত এক মেইলি পারফিউমের ঘ্রাণ এসে নাকে লাগছে, যেটা ওকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারপরও দূরত্ব বজায় রাখতে চাইল। এর প্রতি দুর্বল হওয়া যাবে না। দেখতে যেমন সুন্দর, ব্যবহারটা তেমনই একদম জঘন্যতম সুন্দর। ঈশান মিনিট 10-এর মধ্যে কলেজের এরিয়া থেকে দূরে এসে ম্যাডামকে নামালো, কারণ ম্যাডামকে দেখলে বাজে কথা বলবে ভেবে নামিয়ে দিতে বলল। উনি চলে যেতেই কয়েকজন স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে দেখল ঈশান। ঈশানকে কেউ চিনতে পারেনি। ও এসে বাইকটা পার্কিংয়ের জায়গায় রেখে গেল। আর ঠিক যাবার সময় ঘটল যত বিপত্তি। ঈশান বাইকটা রেখে যাচ্ছিল, ঠিক তখনই অফিস রুমে যাবার সময় কেউ একজন ওকে দেখে নেয়। পরি দেখল একটু আগেই এই ছেলেটার সাথে এসেছে। তারপর যখন মাথা থেকে হেলমেটটা খুলে বাইকে ঝোলালো তখনই মেয়েটা অর্থাৎ ম্যাডাম ওকে দেখে হতভম্ব হয়ে গেল। পরি বুঝতেও পারেনি যে এতক্ষণে ঈশানের সাথে এসেছে। তবে বিষয়টা হচ্ছে কোনো কথা না বলার কারণে বুঝতে পারিনি। পরি এক দৃষ্টিতে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবল, ছেলেটা কি তাহলে ওকে দয়া করলো, নাকি কোনোভাবে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। আবার পরক্ষণেই মনে হচ্ছিল যে কোনো কিছু বলল না তো। যদি কোনো রাগ জেদ থাকতো তাহলে না হয় বললেও সেটা মেনে নেওয়া যেত। তবে ছেলেটা একটা টু শব্দ পর্যন্ত করেনি। কথাগুলো ভেবেই ঈশান কিছুক্ষণ ভদ্রমহিলা অনেকক্ষণ তবদা খেয়ে বসেছিল। অন্যদিকে ঈশান ক্লাসে চলে আসে। তারপর দুটো ক্লাসের সময় যখন ম্যাডামের ক্লাস শুরু হলো তার আগেই বেরিয়ে গেল। ঈশানও ক্লাস থেকে বেরোলো আর ম্যাডাম ওকে যাওয়ার সময় সামনে থেকে দেখল। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলেও ঈশান সেখান থেকে চলে গেল। তবে ম্যাডামের আজকে কেমন যেন লাগলো যে ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছিল
আজকে সেই ছেলেটার সাথেই আসলো। ছেলেটা ওকে দয়া করলো, আবার ওর সাথে কোনো কথাও বলল না। সেদিন বাসায় যাবার সময় পরীর মনে হতে লাগলো ছেলেটার সাথে একটাবার কথা বলা দরকার ছিল। তাই পরী ঈশানের সাথে কথা বলার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু পরের দিনেও একই অবস্থা। ছেলেটা কলেজে এসে ওর ক্লাস করলো না। তাই পরী পিয়নকে দিয়ে ঈশানকে ডেকে পাঠালো। কয়েকবার ডাকলে ছেলেটা বিরক্তি নিয়ে আসলো। অনুমতি নিয়ে অফিস রুমের ভেতরে এসে দাঁড়িয়ে যখনই ম্যাডামের দিকে একবার তাকালো, খেয়াল করলো ম্যাডাম শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। চোখের সামনে থেকে দেখে আজও একদম বউ বউ লাগছে। কিন্তু এতে ঈশানের কিচ্ছু যায় আসে না। এরকম বদমেজাজি আর বদরাগী একটা মেয়ে সুন্দর লাগলো কি না লাগলো সেটাতে যায় আসার কথা না। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর প্রশ্নটা করেই ফেলল। কি জন্য ডেকেছেন বলুন। বসো, ওর ক্লাস তো নেই এখন, অন্তত একটু বসো তারপরে কথা বলি। কোনো ইচ্ছা নেই আপনার সাথে বসার। কলেজের ম্যাডামের সাথে বসলে তার মান সম্মান হানি হবে। এক একজন এক একটা বাজে কথা বলবে। এখন বলুন কী জন্য রেখেছেন। পরে বুঝতে পারলো যে ঈশান কী জন্য এসব কথা বলল, আর ছেলেটা সেদিনের বিষয়টা নিয়ে এখনও ঠিক কতটা রেগে আছে। তারপরও চুপ করে থেকে ম্যাডাম একটু স্বাভাবিক কণ্ঠে এই কথাটা বলতেই ঈশান ওনার সামনে বসলো। আচ্ছা, তখন তুমি আমাকে দয়া দেখিয়েছো তাই না? কেন? না, তুমি চাইলেই আমার উপরে প্রতিশোধ নিতে পারতে। আমাকে নির্জন রাস্তাতেই আজকে ছেড়ে আসতে পারতে। আমার হয়তো আসতে লেট হতো, কিন্তু তাতে আমি প্রতিশোধ নিতে বিশ্বাসী না। আপনি অপমান করেছিলেন আব্বু আম্মুকে, তাই ওরকম করে কথা বলেছিলাম। তাহলে এতদিন বাদে এসে এসব নিয়ে কেন কথা বলছেন? আপনাকে আমি এখানে চিনি না, আর আপনি আমাকে চেনেন না, তাই এসব নিয়ে দ্বিতীয়বার আমাকে কোনো কথা বলবেন না আশা করি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা, তুমি আমার ক্লাসটা কেন করো না? এত অপমানিত হবার পর তার ক্লাস করতে ইচ্ছা করে না, এটা সহজ হিসাব। আপনি বুঝতে না পারলে আমার কিছু করার নেই। এবার পরীর নিজেরই খারাপ লাগতে আরম্ভ করলো যে ছেলেটাই ঠিক। সেদিন ওরকম করে বাড়িতে ডেকে নেওয়ার পর এত বাজেভাবে অপমান না করলেও হতো। কাজটা খুব একটা ভালো হয়নি। বিষয়টা ভেবেই পরী চুপ করে রইল। ম্যাডামকে ভাবতে দেখে ঈশান উঠে দাঁড়ালো আর বলতে লাগলো। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। এসব বিষয় নিয়ে আমাকে আর কখনো ডাকবেন না। আপনার সাথে কথা বলতে ইচ্ছা হয় না আমার, তাই ক্লাসটাই করি না। তাই আপনি এখানে রোজ ডাকলে বারবার আসবো না আমি। পরী ম্যাডাম কিছু বলবে তার আগে ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো। আর একটা কথা, আপনি যদি ভেবে থাকেন আপনার ক্লাস না করার কারণে ফেল করিয়ে দিবেন, সেটা করিয়ে দিতেই পারেন, তাতে কিছু যায় আসে না। কারণ আমার বাবার বিজনেস আছে, সেখানে কাজ করতে পড়ালেখার আমার খুব বেশি প্রয়োজন হবে না। যেটুকু পড়েছি সেটুকু দিয়েই চালিয়ে নিতে পারবো। আরে রিভেঞ্জের কথা বলছিলেন না? আমি এসবে বিশ্বাসী না। আমি কোনো ছোট লোক বা কাপুরুষ নই যে একটা মেয়ের প্রতি প্রতিশোধ নেব। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দিন। যা হয়েছে সেটা ভুলে যান, আমাকেও ভুলে যেতে দিন। সেদিনের ওই ঘটনার পর থেকে ঈশানের সাথে পরীর অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে। আর অনেকভাবেই পরী দেখেছে যে ছেলেটা সবার সাথে হেসেই কথা বলে। আবার বেশ কয়েক জায়গায় কয়েকটা মেয়ের সাথে দেখে হয়তো ঈশানকে খারাপ ভেবেছে, কিন্তু তাতে ছেলেটার কিছুই যায় আসে না। ঈশানের বিশ্বাস করানোর কিংবা ইচ্ছে ঈশানের বিশ্বাস করানোর কিংবা ইচ্ছে কোনোটাই নেই। জোর করে ওনাকে সত্যিটা জানানোর যে মেয়েগুলো কে ছিল। যে মানুষ এত অহংকার আর জেদ নিয়ে চলতে পারে তাকে কিছু না বোঝানোটাই বেটার। ঈশান কথাগুলোই ভেবেছে বারবার। অন্যদিকে পরী আরও খেয়াল করেছে যত জায়গায় যেভাবেই ছেলেটার সাথে ওর দেখা হয় ততবার ঈশান ওকে নিজে থেকেই কেমন যেন এড়িয়ে গেছে। ছেলেটার এই এড়িয়ে যাওয়াটা পরীর কেমন যেন একটা বিরক্তির কারণ লাগছে। ওই দিনের পর থেকে পরীর আব্বু আম্মু ওকে আর বিয়ের কথা বলেনি। অবশ্য ওর আব্বুর বন্ধুর ছেলে বলেই প্রথমবারই পরীকে বিয়ের কথা বলেছিল। আর প্রথমবারই এমন অবান্তর কারণ দেখিয়ে রিজেক্ট করে দেওয়ার জন্যেই হয়তো আব্বু আম্মু প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তাই আর কখনো বিয়ের কথাটা বলেনি। অন্যদিকে ঈশান ওই বাসা থেকে অর্থাৎ পরীর বাসা থেকে আসার পর আর আব্বু আম্মু বিয়ে নিয়ে কোনো প্রেশার দেয়নি। ঈশান অনেক জায়গায় খুঁজেছে আর ঘুরেছে, অনেকগুলো মেয়েকে ভালোভাবেই লক্ষ্য করে দেখেছে, কিন্তু কোনো মেয়েকে আর সেদিনের পর আজ অবধি পছন্দ করে উঠতে পারল না। ঈশানের যাকে পছন্দ হয়েছিল সেই মেয়ে ওর আব্বু আম্মুকে অপমান করেছে।
আব্বু বলেছিল তার বন্ধুর মেয়ে অনেক সুন্দর, সাথে মানাবে ওকে। তাই ঈশান মনে মনে একটা ছবি এঁকেছিল মেয়েটার। আর বাসায় আসার পর যখন দেখেছিল এত বেশি সুন্দর মেয়েটা, তখন অবাক হয়েছিল। এটা ভেবে যে আব্বু যা বর্ণনা দিল তার থেকে মেয়েটা একটু বেশিই সুন্দর। সবাই সবটা মেনে নিয়েছে, এখনও বিয়েটা করে নেবে, কিন্তু তার আগে ভদ্রমহিলার সাথে কথা বলা লাগবে। আর সেই জন্যই ওদের আলাদা একটা রুমে পাঠানো হলে কী কথা হয় দুজনের সেটা আপনারা জানেন। কথা বলতে গিয়ে এরকম কিছু হবে ঈশান কল্পনা করতে পারেনি। আরও কয়েকদিন পরের ঘটনা। সেদিন যখন পরি একটা ক্লাসের দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে দেখল ঈশান একটা মেয়েকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে কলেজে ঢুকলো। তারপর বাইকটা রেখে মেয়েটাকে ক্লাসের দিকে চলে যেতে বলে ছেলেটা নিজেও চলে গেল। তারপর আবার কলেজ থেকে ফেরার সময় ওই মেয়েটাকে আবারও ঈশানের সাথে দেখল। মেয়েটার বয়সটা ততটা বেশি না, এই 17-18 হয়তো, ইন্টার ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এইসব কিছু দেখেই পরীর কেমন যেন একটা সন্দেহ লাগলো। মেয়েটার সাথে ঈশানকে দেখে কেমন যেন অতিরিক্ত জেলেসি ফিল হতে লাগলো। একটা পিচ্চি মেয়ের সাথে ওকে দেখছে, তাহলে কি এই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছে ছেলেটা? অন্যদিকে ঈশানও দূর থেকে দাঁড়িয়ে ম্যাডামকে দেখছিল। ভাবলো ও ম্যাডাম হয়তো ওকে ভুল বুঝেছে, কিংবা এখন এই বিষয়টা নিয়েও ওকে ছোট করার চেষ্টা করবে। গত 1 সপ্তাহ যাবৎ ওই মেয়েটার সাথে কয়েকবার করে পরি ঈশানকে দেখেছে। এইসব বিষয় নিয়ে পরীকে খুব ভাবাচ্ছে মনটা। পরিও এসব নিয়ে বিরক্তির কারণে 2 দিন আর কলেজে যায়নি। অন্যদিকে ঈশান মেয়ে খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। একদিক দিয়ে পরীর মনে এক অন্য রকম ঝড় বয়ে চলেছে। কেন যে এখন এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছে না। দিন 15 পরের ঘটনা। ঈশান সেদিন একটা বন্ধুর বোনের বার্থডে পার্টিতে আসলো সন্ধ্যার মুখে। সেখানে এসে যে ম্যাডামের সাথে দেখা হবে সেটা ছেলেটা কল্পনাও করতে পারেনি, কারণ এই বন্ধুটা ওদের সাথে কলেজেও পড়ে না, তাছাড়া একই এলাকারও নয়, দুজনের বাসাটা একটু দূরেই। তারপরও একই সাথে খেলাধুলা করতে গিয়ে মাঠে থেকেই দেখা আর চেনা জানা, তারপর বন্ধুত্ব। কিন্তু এখানে এসেও যে ভদ্রমহিলাকে দেখতে পাবে ঈশান ভাবতে পারেনি। ঈশানকে দেখেই ভদ্রমহিলা কেমন জেলাসি ফিল হতে লাগলো, কারণ পরি দেখেছে বার্থডে পার্টিতে থাকা বেশ কিছু মেয়ের নজর ঈশানের দিকে। অনেকেই অনেক কিছুই এই ছেলেটাকে নিয়ে বলাবলি করছিল। ঈশানও সবার সাথে হেসে হেসে কথা বলছিল। তারপরও একটা বার পরির দিকে তাকাচ্ছিল না। এটা নিয়ে ম্যাডামের প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগছে। কেন ছেলেটা ওর দিকে তাকাচ্ছে না সেটা নিয়েই এক প্রকার বিরক্তিতে বিড়বিড় করতে লাগলো। তারপর আবার মনে হতে লাগলো এই ছেলেটার এত অহংকার কিসের? তাহলে সেদিন কেন মনে হয়নি, আর আজকেই কেন এরকম হচ্ছে? আর হবেই যদি, তাহলে ওকে দূরে কেন সরিয়ে দিয়েছিল? যদি তাই হতো তাহলে কেন বিয়ে করে নিতে পারলো না? সময় নিতে পারতো। তাছাড়া দুজনকে তো আর কেউ কলেজে এমন করে জেরা করতো না যে ওরা হাজব্যান্ড ওয়াইফ কিনা, আর জানিয়ে দিলেই বা কী হতো? আরে এখন তো এসব কতই হচ্ছে, সিনিয়র জুনিয়রের বিয়ে, তাহলে পরি কেন পারিনি? এইসব কথাই পরির মাথায় ঘুরপাক খাচ্ছিল। এর মাঝে ঈশান একবার আর চোখে দেখেছে ম্যাডামের মতো কাউকে দেখাচ্ছিল। এর মাঝে পরির একটা ফ্রেন্ড এসে পাশে দাঁড়ালো। তারপর ওকে কোনো একটা ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেই একটা গুঁতো মেরে প্রশ্ন করে বসলো। কি রে বান্ধবী, সেই তখন থেকে দেখছি ওই হ্যান্ডসাম ছেলেটার দিকে তাকিয়ে আছিস। ছেলেটাকে পছন্দ হয়েছে নাকি বলতো? তাহলে আমরা ট্রাই করে দেখি তোর জন্য কিছু করা যায় কি না। না, ট্রাই করতে হবে না, যেটা করার ছিল সেটা আমি আগেই করে ফেলেছি। মানে কি বলতে চাইছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলেটা আমাকে দেখতে গিয়েছিল, কিন্তু তখন জানতাম না ও আমার স্টুডেন্ট। তারপর আমাদের দুইজনকে কথা বলতে দেওয়ার পরই জানতে পারলাম ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর ছেলেটা আমার আব্বুর বন্ধু, দুজনে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক করেছে। সেই জন্যই আমার রাগ হয়ে গেছিল। আর যখন ওর কলেজের ঠিকানাটা দেয়, ও আমার স্টুডেন্ট, সব কিছু জানার পর আমার বিরক্তি লেগেছিল। তাই রাগের মাথায় সেদিন ওর আব্বু আমাকে অনেক কথা শুনিয়েছিলাম। ঈশানও আমাকে অনেকগুলো কথাই বলেছিল, অবশ্য তাতে আমারই দোষ ছিল। বাসায় আসা মেহমানদের সাথে এরকম সিন ক্রিয়েট করাটা আমার উচিত হয়নি। রাগ হয়েছিল ওর খুব, ও কথাগুলো শুনিয়ে দিল। তারপর থেকে আবার আমার ক্লাসও করে না। ও, তার মানে আগে সবটা বিগড়ে রেখেছিস। তাহলে আর কি, এখন এসব ভেবে লাভ নেই। তোমার যদি সমস্যা হয় তাহলে বলো, আমি একটু ট্রাই মেরে দেখি।
সোনিয়ার এরকম ধারা কথাতে পরি রাগি চোখে তাকালো। একই ছেলেটাকে ইগনোর করছে, তার উপর আবার এই ফাজিল মহিলার এই সব আজে বাজে কথা বলছে। সব মিলিয়ে যেন বিরক্তির শেষ নেই। পরীকে এমন রেগে যেতে দেখে সোনিয়া ফিক করে হেসে ফেলল, বলতে লাগলো, জেলাসি বান্ধবী, জেলাসি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি ওই ছেলেটাকে নিয়ে জেলাসি করছো। ও অন্য কারোর সাথে কথা বলো কিংবা তার সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াক, এটা তুমি কোনোভাবেই চাও না, তাই না? আজে বাজে আর ফালতু কথা বলিস না। ওকে আমি নিজে থেকে রিজেক্ট করে দিয়েছি, তাহলে আমি কেন চাইবো ও অন্য কারোর সাথে কথা বা না বলুক? এতে আমার সমস্যা কোথায়? সমস্যাটা কোথায় সেটা তুমি জানো। তোমার এসব বিষয়ে ধারণা আছে। আমার কি বলার থাকতে পারে? শোনো দোস্ত, এখনও সময় আছে, ছেলেটাকে সরি বলে দে। সবটা ঠিক করে এই হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা ছেলেটাকে বিয়ে করে নাও, অনেক ভালো থাকবে। আর যতদূর জানি ওর বাবা দেশের নামকরা একজন বিজনেসম্যান। আর সিনিয়র জুনিয়র এসব বিষয় নিয়ে এখন দুজনের মাঝে দেয়াল তৈরি করে সম্পর্কটা নষ্ট করার কিছু নেই। তোমার যেহেতু কোনো সম্পর্ক নেই, ছেলেটারও তো কারোর সাথে সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে। যতদূর পর্যন্ত জানি তাই তোমাকে বলছি, এখনই সময় আছে। লোহা গরম থাকতে থাকতে হাতুড়িটা মেরে দাও। হয়তো প্রথমে তোমাদের পিচ্চি জামাইটা রাগ করে থাকবে, কিন্তু দিন শেষে দেখবে বউয়ের আদর ভালোবাসা পেলে রাগটা পানি হয়ে যাবে। কী সব যাতা বলছিস? নিজে থেকে রিজেক্ট করে দিয়ে আবার নিজে গিয়ে ওর সাথে বিয়ের কথা বলবো? পাগল হয়েছিস? আব্বু আম্মু রাগ করবে এতে। তাহলে আর কি, রাগ জেদ ধরেই বসে থাকো? এই অহংকারটাই মানুষের কষ্টের কারণ হয়, সেটাও তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে বান্ধবী। এর মাঝেই পরি দেখলো একটা মেয়ে এসে ঈশানের সাথে কথা বলছে। ছেলেটাও স্বাভাবিকভাবেই কথা বলছে। কেন যে ছেলেটা এত ঢলাঢলি, এত হাসাহাসি করে কথা বলছে, এসব বিষয়গুলো একদমই পছন্দ না পরির। বিরক্তি লাগলো খুব। রাতে একটু বেশি হয়ে যাওয়ার জন্য পরি বাসাতে যেতে ভয় পাচ্ছিল। এত দূরের পথটা যাবে কি করে? আবার ঈশান যখন বেরিয়ে যেতে নিবে, ওর বন্ধুকে কিছু একটা ভাবছিল দেখে ঈশান বলল, কি সমস্যা বন্ধু, এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? পার্টি শেষ হয়ে গেছে, এবার গিয়ে একটু রেস্ট নাও। আমি বের হচ্ছি, কেমন? বাসায় মেহমানও তো সব চলে গিয়েছে দেখছি। আসলে আপু বলল তার বান্ধবী নাকি বাসায় যেতে পারছে না। আপু তার এক ফ্রেন্ডের সাথে একটু কথা বলছে। এখন আমারও খুব টায়ার্ড লাগছে, তাই যেতে চাইছি না। তোমার ওই দিকেই বাসা মেয়েটার, তাই বলছিলাম কি যাবার সময় যদি একটু ড্রপ করে দিয়ে যেতে। এই মিনিট 20 মতো সময় লাগবে, তাই যাবার সময় ওকে একটু নামিয়ে দিয়ে গেলে ভালো হতো। আজব, চিনি না জানি না কাকে নামিয়ে দেব, শেষে কোনো বিপদে পড়তে হবে তার কোনো গ্যারান্টি নেই। খামাখা আমি কেন এত বিপদে পড়তে যাব? আরে উনি তোমার কলেজের ম্যাডাম, সেটা আমি আমার আপুর মাধ্যমে জানতে পারলাম। তোমার এত চিন্তা করতে হবে না, তুমি ম্যাডামকে কোনো রকম একটু পৌঁছে দিয়ে আসো। আর এসব নিয়ে জেদ ধরে বসে থেকো না। এখন এত রাতে মেয়েটা যাবে কি করে বলো? আচ্ছা ঠিক আছে, যদি যাবার ইচ্ছা থাকে তাহলে বাইরে আসতে বল, আর যদি আমার সাথে যেতে সমস্যা হয় তাহলে একা একাই হেঁটে যেতে বলিস। ঈশান বাইরে আসলো। বাইকটা স্টার্ট করতে কেউ একজন এসে উঠে বসে পেছন থেকে এক হাতে কোমর জড়িয়ে ধরল। ঈশান খানিকটা অবাক হয়ে তারপর বলতে লাগলো, কাঁধে হাত দিয়ে বসুন ম্যাডাম। কেন এমন করতে হলে? কি খুব বেশি রাগ হচ্ছে তোমার, নাকি লজ্জা লাগছে? গার্লফ্রেন্ডকে বসিয়ে রাখবে এখানে? আমি ওসব আবর্জনা রাখি না। কেন রাখবে না? এত এত হ্যান্ডসাম আর কিউট একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, করলে করবেন, না করলে নেই। জোর করার ইচ্ছাটা আমার আগাগোড়াই নেই। ঈশানের এমন ধারা কথাতে পরির অবাক লাগলো। তাহলে গত কয়েকটা দিনে যে মেয়েটার সাথে ওকে বারবার দেখছে, যাকে কলেজে নিয়ে যায় আবার নিয়ে আসে, সেই মেয়েটাকে, ছোট্ট সেই মেয়েটাকে দেখতে একদম পুতুলের মতো লাগে। দেখে মনে হয় না যে ওর কোনো বোন। আর যতদূর পর্যন্ত জানে ঈশানের একটাই বোন আছে, যাকে পরি আগে থেকেই দেখেছিল। ঈশানেরই সাথে একই কলেজে পড়ে। ঈশান মাঝে মধ্যেই ওকে নিয়ে আসে, তবে এটা গাড়িতে করেই আসে। ঈশান বাইকটা চালাতে লাগলে এবার পরি ম্যাডাম বলতে লাগলো, আচ্ছা গার্লফ্রেন্ড নেই বুঝলাম, কিন্তু একটু আগে যে মেয়ের সাথে কথা বলছিলে ওইটা কি? ওইটা আমার ফ্রেন্ড। আকাশ যেমন আমার ফ্রেন্ড, ঠিক তেমনি ওই লামিয়া মেয়েটাও আমার ফ্রেন্ড। গত কয়েকদিন যাবৎ যার সাথে ঘোরাফেরা করছো, যে পুতুলের মেয়েটা সবসময় তোমার আশেপাশে থাকে, ওইটা কি? ওইটা আমার এলাকার ছোট বোন, তন্নির আব্বু
দেশের বাইরে গেছে। আম্মু অফিসের কাজে ব্যস্ত, সেজন্য আমাকে মাঝে মধ্যে নিয়ে আসতে হয়। যেদিন রিক্সা পাই কিংবা এলাকার কাউকে পাই সেদিন তার সাথে চলে আসে। কিন্তু মেয়েটার আব্বু যাবার সময় অনেক করে রিকোয়েস্ট করে গিয়েছিল, আর সেই জন্য আমি ওকে নিয়ে আসি আর নিয়ে যাই। কিন্তু যেদিন আগে আগে চলে আসে সেদিন ওর সাথে দেখা হয় না। কিন্তু আপনি এত জেরা করছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে প্রচণ্ড পরিমাণে সন্দেহ করছেন, তাই না? দেখুন, আপনি আমাকে সন্দেহ করলেও তাতে আমার কিছু যায় আসে না। আপনি যে আমাকে নিয়ে জেলাসি ফিল করছেন ওই মেয়েটার সাথে দেখে খুব বেশি যে রাগ করেছেন, এতে আমার কিছু যায় আসে না। আপনি আমাকে নিয়ে বাজে ভাবলেন কি না তাতেও আমার ভাবার বিষয় না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি দুশ্চরিত্র, লম্পট, লাফাঙ্গা, যত ধরনের বাজে চিন্তাভাবনা আপনি আমাকে নিয়ে করতে পারেন ততই আমার জন্য ভালো। কারণ আপনি আমাকে ঘৃণা করবেন, তাতে না আমার কিছু যায় আসবে আর না আমি আপনাকে এইসব বিষয়ে প্রতিবাদ করব। একটা মেয়ের সাথে কীভাবে বিহেভ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তার মানে এই না যে তাদের ছোট করব। যাই হোক, আপনি আপনার বাসার সামনে চলে এসেছেন, এবার নামুন ম্যাডাম। পরি অবাক হয়েছিল, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল যে ঈশানকে নিয়ে ও এত সব বাজে কথা ভেবেছে। মাঝখানে পার হলো প্রায় 6টা মাস। তার মাঝে একদিন হলো কি, পরীকে ঈশান একটা বিপদ থেকেই উদ্ধার করলো। রাস্তাতেই কয়েকটা ছিনতাইকারী পরীকে জোর করছিল রিক্সা থেকে নামিয়ে নিয়ে নেবার জন্য, জোর জবরদস্তি করছিল। ঠিক তখনই কেউ একজন যেন ঝড়ের গতিতে এসে ওদের এলো পাথারি মারতে আরম্ভ করে। পরীর পাশে তাকিয়ে দেখছিল ওর আব্বুর বন্ধুর ছেলে ঈশান, আর যাকে ও রিজেক্ট করে দিয়েছিল সেই ছেলেটা একটা মোটা রড মতো কিছু একটা নিয়ে 3টাকে ইচ্ছে মতো দিয়েছে, তারপর নিচে ফেলে আরও কিছুক্ষণ মারে। পরী সেদিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ছেলেটা বারবার ওকে হেল্প করছে, যে কোনো জায়গায় ওর সাথে দেখা হলে কোনো সিন ক্রিয়েট করা তো দূরে থাক, ওর কাজের জন্য ওকে একটা জেরা পর্যন্ত করে না। এটাই হয়তো একটা আদর্শ ফ্যামিলির আর আদর্শ বাবা মায়ের সন্তান। পরি প্রথমে ঈশানের সম্পর্কে খুব বাজে ভাবনা চিন্তা করলেও এখন সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। পরি মেয়েটা ভেবেছিল ঈশানের 1000টা গার্লফ্রেন্ড আর 1000টা মেয়ের সাথেই সবসময় লিপ্টে থাকে, কিন্তু খোঁজ খবর নিয়েছিল না এলাকার কোনো মেয়ের সাথে ওর কোনো সম্পর্ক আছে, আর না কাউকে কোনো সময় বাজে কথা বলেছে। উল্টো নাকি এলাকার সিনিয়র মেয়েদের দেখলেই মাথা নিচু করে চলে। এমন ভালো একটা ছেলেকে রিজেক্ট করে দেওয়াটা যে ভুল ছিল সেটা পরি দেরিতে হলেও এখন বুঝতে পারছে। 6 মাসের মাঝখানে ঈশানের কলেজের এক্সাম শুরু হয়ে গেছে। ঈশানের এক্সামগুলো ও বেশ ভালোভাবে দিল। পরি ম্যাডামের একদিন ঈশানের হলরুমে গার্ড পড়েছিল, কারণ বোর্ড পরীক্ষাটা ওদের কলেজেই হয়েছিল। সেজন্য ঈশানের সাথে পরির দেখা হয়। মেয়েটা খেয়াল করে দেখেছে ঈশান পড়ালেখায় খুবই ভালো। ছেলেটা পরীক্ষাটা যে কেমন দিয়েছে সেটা জানে না, তবে মনে হচ্ছে যে ছেলেটা খারাপ করবে না। তবে বেশ স্বাভাবিকভাবেই ঈশান সবগুলো পরীক্ষা দিল। যেদিন পরি ম্যাডামের গার্ড পড়েছিল সেদিন ছেলেটা পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগেই বেরিয়ে যায়। সবার যেখানে লেখা শেষ হয়নি সেখানে 10 মিনিট আগে বেরিয়ে গিয়েছিল। সেদিন ওরকম একটা বাজে পরিস্থিতির মুখ থেকে ছেলেটা ওকে বাঁচানোর পরেও পরির ঈশানকে একবার কথা বলার জন্য ডাকলেই ছেলেটা আসেনি। কিন্তু আজকে কলেজে পরীক্ষা শেষ হতেই পরি ভাবল ঈশানের সাথে একবার কথা বলা দরকার। এরপর আর কখনো ছেলেটার সাথে দেখা হবে কি না জানি না, তাই সেদিনের ওই বিষয়টা নিয়ে কথা বলা দরকার ছিল। তারপরও বলতে পারিনি, ছেলেটা ওর সাথে দেখা করেনি। পরি কাজের জন্য ব্যস্ত ছিল, তখন পিয়নকে দিয়ে ছেলেটাকে ডাকালো, কিন্তু ঈশান সেখানে আসেনি। শেষে লোকটা বারবার যেতেই ঈশান একটু সাইডে আসলো, তারপর ম্যাডামের নাম্বারটা নিয়ে বলতে লাগলো, আমি ম্যাডামকে কল করব, অন্য কোথাও দেখা করে নিব। এখন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না কলেজের ক্যাম্পাসে ওনার সাথে দেখা করা। পিয়ন লোকটা ভদ্রমহিলাকে এসে বিষয়টা জানালে উনি আশ্বস্ত হন। জানি ঈশান কাউকে মিথ্যে আশ্বাস দেয় না। ছেলেটা বাসায় যাবার সময় ম্যাডামকে কল করলে উনি রিসিভ করলো। জি জি ম্যাডাম, বলুন কখন দেখা করতে হবে আর কি জন্য বারবার এত ডাকছেন সেটি বুঝতে পারছি না। আমি আপনাদের কলেজটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ম্যাডাম, পরীক্ষা তো শেষ হয়ে যাচ্ছে, তারপরও যে কেন আপনি এরকম করছেন আমি বুঝতে পারছি না। পরি রাগ করে কলটা কেটে দিল। তারপর সেদিন রাতেই ঈশানকে কল করে অনেকবার করে রিকোয়েস্ট করার পর ছেলেটা দেখা করার জন্য রাজি হলো।
দুদিন বাদে যখন ম্যাডামের ডিপার্টমেন্টের সব পরীক্ষা শেষ হলো তখন ওনার কয়েকদিন ছুটি হলো, তাই ভাবলো আজকে ছেলেটার সাথে একটু দেখা করাই যায়। তারপর দুজনের দেখা হলে পরি খেয়াল করে ঈশানকে আজকে দেখতে একদম হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ লাগছে। দেখেই বোঝা যাচ্ছে পিচ্চিটা প্রচুর পরিমাণে কিউট, ছেলেটাকে যে কোনো মেয়েই পছন্দ করবে। ঈশান এসে ম্যাডামের সামনে দাঁড়ালে ওকে বসতে বলল। ঈশান বসলো না দেখে পরি বার কয়েক রিকোয়েস্ট করতেই ছেলেটা এক প্রকার বিরক্তি নিয়ে বলতে লাগলো, ম্যাডাম, কি সমস্যা আপনার? বারবার এমন করে ডাকছেন কেন? আপনার সাথে আমার কথা বলার ইচ্ছে নেই, আপনি বুঝতে পারেন না? ও আচ্ছা আচ্ছা, কোনোভাবে আপনি আবার বিয়ের দাওয়াত দিতে ডাকেননি তো আমাকে? ঈশান কথাটা বলে হাসলেও পরি ম্যাডামের মুখে কোনো হাসি দেখতে পেল না। ঈশান কয়েক সেকেন্ড বাদেই চুপচাপ হয়ে গেল। পরি ম্যাডাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, এখানে আজ অবধি তোমার সাথে আমার যা হয়েছে সেসব কর্মকাণ্ডখানা আমি ঘটিয়েছি, আর সব কিছুর জন্য আমি আসলেই খুবই লজ্জিত। এখানে আমি আসলেই খুবই দুঃখিত। আমি তোমার কাছে হাত জোর করে সব কিছুর জন্য মাফ চাইছি। সরি বলছি, প্লিজ আমাকে কোনোভাবে কি একটু মাফ করে দেওয়া যায় না? ম্যাডামের এমন ধারা কথাতে ঈশান হতবাক হলো। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হঠাৎই তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, হঠাৎ করে আজকে আপনার কেন মনে হলো আপনি ভুল করেছেন ম্যাডাম? যেটা করেছি সেটা ভুল ছিল, এটা বুঝতে না পারাটাও আমার আরেকটা অন্যায় ছিল। আমি তো জানতাম না যে এরকম কিছু হয়ে যাবে। তারপর থেকে বারবার আমাদের দেখা হয়ে যাবে, সেই জন্যই কেমন যেন লাগছে। তাই বলছি কি যে আমাকে একটাবার মাফ করে দেওয়া যায় না? আচ্ছা, আমি কথা দিচ্ছি আমি এরপর থেকে আর এরকম কোনো ভুল করব না। ম্যাডাম, আপনার কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যা জানেন সেটা বলেছেন। আমার পক্ষে সম্ভব না এইসব নিয়ে কোনো কথা বলা। দেখুন, আমার ইচ্ছা ছিল এক্সাম শেষ করে কলেজ থেকে বেরিয়ে যাওয়া, সেটা হয়েছে। আপনার সাথে আমার আর দেখা হবে না, আর আশা করি আপনার সাবজেক্টেও আমি ফেল করব না। আমি যতদূর অবধি পরীক্ষা দিয়েছি টেনে টেনে হলেও পাশ করব। কিন্তু আমি যদি ফেল করিয়ে দিই? সেটা আপনি চাইলেও করতে পারবেন না, কারণ খাতাটা আপনি দেখবেন না, অন্য কেউ দেখবে। আপনি পার্সোনালি নম্বরটা আমাকে কম দিতেও পারেন, তার মানে এই না যে আমাকে ফেল করেই দিতে পারবেন। এখন আমি আসছি ম্যাডাম, আর এইসব বিষয় নিয়ে কখনো আমাকে ডাকবেন না। আমি আপনার নম্বরটা ব্লক করে দিয়েছি। আমি চাই না আপনার সাথে বারবার আমার দেখা হোক কিংবা যোগাযোগ হোক। আমি আপনার স্টুডেন্ট, আপনি আমার কলেজের ম্যাডাম। এই অবধি সব কিছু ঠিকঠাক আছে। এর বাইরে কিংবা এইসব ছাপিয়ে গিয়ে কিছু করার চিন্তাভাবনা আর ইচ্ছে কোনোটাই নেই। ভালো থাকবেন ম্যাডাম, আল্লাহ হাফেজ। পরি সেখানেই বসে রইল আর ঈশান উঠে চলে গেল। পরি জানে ছেলেটা এখনও ওর উপর রাগ করে আছে, আর এরকম একটা পরিস্থিতিতে রাগ করে থাকাটাই স্বাভাবিক। তারপর মাঝে কেটে গেল আরও প্রায় 2টা মাস। এই 2টা মাসে পরির সাথে আর কখনো দেখা হয়নি ঈশানের। পরি ছেলেটার নম্বরটা বন্ধ পেয়েছে। খোঁজখবর নিয়ে জানতে পেরেছে ঈশানের সাথে দেখা করার কয়েকদিন পর ছেলেটা দেশের বাইরে চলে গিয়েছিল। এরকম কিছু জানার পর পরি হতাশ হয়েছিল। ওর সাথে যেটুকু কথা ছিল কিন্তু সেটুকুও বলতে পারেনি। সেদিন অহংকারের বশে রাগের মাথায় করা নিজের কাজের জন্য লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছিল। ইচ্ছে তো করছিল নিজের মাথায় নিজে বাড়ি দিতে, কিন্তু আর কি করার, যেটা হারিয়ে ফেলেছে সেটা আর পাওয়া সম্ভব ছিল না। কথাগুলো ভেবেই পরির বুকের ভেতর থেকে হতাশার দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। এর মাঝখানে আব্বু ওর বিয়ের কথা বলেছিল, বারবার জোর করছিল, তাই এক প্রকার জেদের বশেই বলে বসেছিল যে বিয়েটা এত তাড়াতাড়ি করবে না। কিন্তু আব্বু আম্মু বলেছিল যেহেতু কাউকে পছন্দ করে না আর কাউকে ওদের সামনে আনতে পারেনি, সেহেতু ওকে বিয়েটা করতেই হবে। অনেক জোর জবরদস্তি পর পরি বিয়েতে রাজি হলো। কিন্তু বিয়েতে রাজি হবার পর মনে হতে লাগলো বিয়েতে রাজি হওয়াটা জীবনের অনেক বড় ভুল ছিল। কারণ কেন জানি মনে হচ্ছে মন থেকে এই বিয়েটা করতে ইচ্ছে করছে না। ছেলেটার সাথে কথা বলতে ইচ্ছে করে না। পরির যার সাথে বিয়েটা হচ্ছে সে ছেলেটা ওর থেকে সিনিয়র, তবে ছেলেটা কেমন যেন একটা, সব মিলিয়ে উদ্ভট টাইপের লোকটা। ছেলেটার সাথে পরির দেখা করতেই ইচ্ছা করে না, কথাও বলে না। সব মিলিয়ে পরি একটা দোটানার মধ্যে আছে যে বিয়েটা করবে কিনা, কিংবা বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়েই ভাবছে। আর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে না হয় বিয়ের দিন পালিয়ে যেত। কিন্তু এখন কি বলবে আব্বু আম্মুকে? এখন কি বলবে যে বিয়েটা ওর পক্ষে করা সম্ভব না? তাহলে আব্বু আম্মু ওর উপর প্রচুর পরিমাণে নারাজ হবে। বিষয়টা নিয়ে ভেবেই পরি আর কিছু বলতে পারেনি। কিন্তু কতদিনই বা চুপ করে থাকবে?
বিয়ের দিন আস্তে আস্তে এগিয়ে আসছে। ওর বান্ধবীরা ওকে বোঝাতে লাগলো, বলল যেটা হয়েছে সেটার জন্য কেউই দায়ী নয়। এখন এসব নিয়ে ভেবে আর কোনো কাজ হবে না। যেটা চলে গেছে সেটা নিয়ে সামনে এগোনোটাও সম্ভব না, কারণ সবটা পরেই নিজের হাতে নষ্ট করেছিল। তাহলে এখন আর এসব নিয়ে ভেবে লাভ কি? দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসলো। পরি সকাল থেকেই বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। একটু বাদেই হয়তো পাত্রপক্ষ চলে আসবে। পরি অনেকবার ঈশানকে কল করেছিল ওর বিয়েতে ইনভাইট করার জন্য। আজকে কেন জানি ছেলেটাকে খুব বেশি মিস করছে। সেদিনের করে সেই বিহেভ থেকে নিজের খুব বেশি গিল্টি ফিল হয়। আজকাল কেন জানি এসব কিছু মানতে পারছে না পরি। তারপরও চুপচাপ করে আছে। হয়তো ঈশানের সাথে সব কিছু ঠিক করে নেওয়া সম্ভব হতো, কিন্তু ছেলেটা যে দেশেই নেই। পরীকে শেষ কয়েকটা দিন ঈশানকে খুব বেশি মিস করেছিল, সেটা পরি নিজেও খুব ভালো করে বুঝতে পেরেছে। কেন করেছে, কী জন্য করেছে, হয়তো অপরাধবোধ থেকে, নয়তো বা নিজের কৃতকর্মের কারণে। এর মাঝে পাত্রপক্ষের লোকজন চলে এসেছে। তারপর খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে পরীকে নিয়ে আসা হয়। তারপর ছেলেটার পাশাপাশি বসানো হলো। এর মাঝখানেই পরি একটা বিষয় লক্ষ্য করলো যে দূরে ঈশানের মতো কেউ দাঁড়িয়ে আছে। তারপর ভালোভাবে খেয়াল করলো সত্যি ঈশান এসেছে আর আব্বু আম্মুর সাথে দাঁড়িয়ে আছে। তারপর এই মুহূর্তে ছেলেটা ব্লেজার পরে দাঁড়িয়ে আছে। দেখে অসম্ভব রকমের কিউট লাগছে, মনে হচ্ছে বাইরে থেকে এসেছে। পরীর কাছে আরও মনে হতে লাগলো ঈশান হয়তো এতদিন ইচ্ছে করেই ওকে ইগনোর করে গেছে। আবার পরক্ষণে মনে হচ্ছে আব্বু আম্মু যে ঈশানের পরিবারকে ইনভাইট করেছে, ওর আব্বু আম্মুকে এখানে আসতে বলেছে, সেটা তো পরীকে একটাবার বলল না। আর বলবেই বা কেন? এইসব বিষয় নিয়ে আব্বু আম্মুর সাথে আর কখনো কথাই হয়নি। পরীর ভেতরে একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। মেয়েটা চাইলেই পারতো সবটা ঠিক করে নিতে। যাকে নিয়ে এতদিন চিন্তা ভাবনা করলো, এই 6-7টা মাসে যাকে ভাবতে ভাবতে এত দুর্বল হয়ে পড়ল, যার প্রতি এত চিন্তা চেতনা, তাহলে তাকে কেন একটাবার নিয়ে ভাবতে পারিনি? তাকে কেন একটাবার ভালোবাসতে পারলো না? সেসব বিষয় নিয়ে ও ভালোবাসতে চায়নি, নাকি জোর করে নিজেকে দূরে সরিয়ে রেখেছে? আচ্ছা, তাহলে ঈশানও কি পরীর মতো ওকে কখনো মিস করেছে? করবে কি করে? ওকে যে মেয়েটা এত এত অপমান অপদস্থ করলো, সবার সামনে ছোট করলো, আর এত বাজে কথা ভেবেছে ছেলেটাকে নিয়ে, এসব কিছুর পর হয়তো ছেলেটা আর ওকে নিয়ে এসব কিছু ভাবেইনি। পরি বিষয়টা নিয়ে যত ভাবছিল, চোখের কোণ বেয়ে ততই নোনা পানিগুলো গড়িয়ে পড়ল। এর মাঝখানে পরির বান্ধবী একটা এসে পাশে বসে বলতে লাগলো, কী রে, কাঁদছিস কেন? এই মুহূর্তে কান্নাকাটি করলে মেকআপটা নষ্ট হয়ে যাবে। একটু স্বাভাবিক থাক, বিয়েটা হোক, তারপর না হয় কাঁদিস। একেই এতদিন পরে পিচ্চিটাকে দেখেছে, তার উপর আবার এত বড় একটা অপরাধ ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিরক্তিতে আর রাগে দুঃখে মাথাটা গরম হয়ে গেল। ইচ্ছে তো করছিল বান্ধবীকে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে। তারপরও ও চুপ করে রইল। ভাবনাগুলো শেষ হওয়ার আগেই কাজী এসে ওদের সামনে একটা জায়গায় বসলো। এবার পরে খেয়াল করে দেখলো আব্বু ঈশানের আব্বু আম্মুর সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে। আর নয়তো ওদের সাথে সেদিন এরকম মিসবিহেভ করার কারণেই ওদের কাছে রিকোয়েস্ট করছে কথা বলার জন্য। এইসব কিছুই ভাবছিল মেয়েটা। তখনই কাজে কিছু একটা বলতেই পরীর হুঁশ ফিরল। তাড়াহুড়ো করে মেয়েটা স্টেজ ছেড়ে নেমে গেল। মেয়ের এমন কর্মকাণ্ডেই পরীর আব্বু আম্মু আর বাসাতে আসা সকল আত্মীয় স্বজন সেদিকে তাকালো। ভদ্রলোক ভেবেছিল মেয়েটার সহজ স্বাভাবিকভাবে বিয়ে করে নিবে। মেয়ের কাজের জন্য লোকটা ওর প্রতি বিরক্ত ছিল, কিন্তু বিয়ের দিন এসে মেয়ে এরকম করে স্টেজ ছেড়ে নেমে আসবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি। কথাগুলো ভেবেই ভদ্রলোক যখন এগিয়ে আসলো, তখনই পরি এসে আব্বুর সামনে দাঁড়ালো আর ফুপিয়ে জোরে কান্না করে দিল। মেয়েটার এমন কর্মকাণ্ডে আব্বু ভীষণ হতবাক। ভদ্রলোক প্রশ্ন করার আগেই মেয়ে বলতে লাগলো, আব্বু, আমি এই ছেলেকে না বিয়ে করতে পারলাম না। আমি এই ছেলেকে বিয়ে করে ভালো থাকবো না আব্বু। আমাকে বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসতে পারবো না। পরীর কথাগুলো এলোমেলো। একজন ম্যাডাম হয়ে তার কথা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে এলোমেলো, অগোছালো। আর কেন সেটাই ঈশান বুঝতে পারছে না। ঈশান একবার আব্বু আম্মুর দিকে তাকিয়ে থেকে আবার ম্যাডামের দিকে তাকিয়ে এসব বিষয় দেখতে লাগলো। কি বলছে এসব ম্যাডাম? ঈশান চুপচাপ ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। তারপর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিয়ে খাওয়া হয়েছে, বিয়ে খাওয়া হয়েছে।
এখন চলো এখান থেকে। নতুন কোনো নাটক তৈরি হবার আগেই এখান থেকে যাওয়াটাই আমাদের জন্য বেটার। আহা আব্বু, থামোই, দেখি না মেয়েটা কি করে আর কি বলে, কাকে পছন্দ করে সেটাও দেখার বিষয়। যার জন্য সেদিন আমার ছেলেকে রিজেক্ট করলো, তারপর আবার এখন এই ছেলেকে রিজেক্ট করে দিতে চাইছে। কোনো দরকার নেই, যেটা হয়েছে সেটা পরে। এগুলো নিয়ে এখানে পড়ে থাকাটা খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করি না। চলো বাসায় যাই। তোমাদের জোর জবরদস্তিতে কিন্তু আমি এখানে এসেছি, না হলে আমার কোনো ইচ্ছা ছিল না ওনার বাসাতে আবার দ্বিতীয়বার আসার। আব্বু আম্মুকে বোঝাও আর চলো এখান থেকে, অন্তত এখন আর এখানে দেরি করো না। আম্মু ঈশানের কথাতে বিরক্ত হলো, কিছু বলল না। এর মাঝখানে ওরা শুনতে পেলেও পরি বলছে, তুমি শুনতে পাওনি? আমি বলছি না বিয়েটা করব না, আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি বুঝতে পারো না? আমাকে আমাকে কেন জোর করছো? এখন কি আমাকে উল্টোপাল্টা কিছু একটা করে তোমাদের সত্যিটা প্রমাণ করে দিতে হবে যে আমি এই বিয়ে করে সুখে থাকতে পারবো না? যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আব্বু। পরির আব্বু অবাক হলো, হতবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। এর মাঝখানে পরির আম্মু বিষয়টা জানতে পেরে তাড়াহুড়ো করে এগিয়ে আসলো। তারপর যখনই কিছু বলতে যাবে তার আগে মেয়েটা আম্মুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আম্মুকে জড়িয়ে ধরার ইচ্ছেটা ছিল, তবে সেই সুযোগটা করে উঠতে পারিনি, আর পারবেই বা কী করে। আব্বু যেই মুহূর্তে ভীষণ পরিমাণে রেগেছিল, কথাটা ভাবলেই ওর খুব বেশি ভয় লাগছে যে আব্বু ওর আগের মাথায় জোর করে বিয়েটা না দিয়ে দেয় তাহলে কি হবে, বিষয়টা নিয়ে ভাবছে। আম্মু পরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এমন কথা বলতে হয় না মামুনি, বিয়ের দিন এসে এরকম কাজ করলে তোমার আব্বুর মান সম্মান নষ্ট হবে। তুমি তো বলেছিলে বিয়ে করে নেবে, তাহলে এখন আবার এরকম পাগলামি কেন করছো? দেখো, এমন করে আর কতদিন বিয়ে ভাঙবে? সেদিন ওইরকম একটা কাজ করলে, আবার আজকে বিয়ের দিন এসে বলছো বিয়ে করবে না। এমন কেন করছো? এসব করলে তোমার আব্বুর মান সম্মান নষ্ট হবে। এবার অন্তত পাগলামি না করে স্টেজে চলো। আম্মু, আমি যদি ভালোই না থাকি এই বিয়ে করে, তোমাদের কি ভালো লাগবে? তোমাদের আমি বারবার করে বলছি আমি এই ছেলের সাথে ভালো থাকতে পারবো না। যাকে ভালোবাসি না তার সাথে সারা জীবন থাকবো কি করে? অন্তত এটাকে তোমরা বুঝতে পারছো না? দিচ্ছে সে যদি জানতে পারে একমাত্র মেয়েই সুখী নেই, তখন তোমাদের ভালো লাগবে বলো? পরির আব্বু আম্মু অবাক হয়ে যাচ্ছে মেয়ের কথাতে। তারপর একটা সময় কাঁদতে কাঁদতে যেটা বলল সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। যতক্ষণ কথাগুলো ঈশানের কানে গেল ততক্ষণ ছেলেটার অজ্ঞান হবার জোগাড় হয়েছে, কারণ মেয়েটার কথাগুলো ঠিক কেমন ছিল। আম্মু, আব্বু, আমি আমার সেই দিনের করা ভুলটা শুধরে নিতে চাই। যেটা করেছি সেটার জন্য আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি সবটা মাথা পেতে নেব। তারপর আমি এই ছেলেকে বিয়ে করব না। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, বিশেষ করো যাকে রিজেক্ট করে দেবো তাকে একদিন ভালোবেসে ফেলবো। আম্মু, আমি পিচ্ছিটা কি চাই, তোমরা আমার লাইফে ওকে এনে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম কোনো কাজ করব না। বিশেষ করো আমি সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। কী সব তাল বাহানা শুরু করলে মামুনি তুমি? এই বিয়ের দিনে সেরকম নাটক ফাটক না করলেই হচ্ছে না। পরি বারবার একই কথা বলতে লাগলো। তারপর পরির আব্বু এক প্রকার রাগ করেই বারবার জিজ্ঞেস করতে লাগলো কাকে পছন্দ করে, কাকে ভালোবাসে, আর কার জন্যই বিয়ের বন্ধন করতে চাইছে না। এমন প্রশ্নের পর মেয়েটা সবার সামনে যেটা বলল সেটার জন্য ঈশান যেন আকাশ থেকে পড়ল। ছেলেটা ভাবতেও পারেনি যে ভদ্রমহিলা এমন করে হাটে হাড়ি ভেঙে দিবে, এমন একটা কথা বলবে যার জন্য ঈশানের মনে হয়েছিল এই মুহূর্তে নিজের মাথায় নিজেই একটা বাড়ি দিয়ে পটল তুলতে। এত বাজে পরিস্থিতির মুখে ঈশান কখনো পড়েছে বলে মনে হচ্ছে না। তারপরও এই মুহূর্তে কি করা দরকার সেটাই ভেবে পাচ্ছে না। আব্বু আম্মু ছেলের দিকে কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে রইল। ওরা ভেবেছে ঈশানের সাথে পরি ম্যাডামের কোনো সম্পর্ক আছে। আব্বু, আম্মু, আমি ঈশানকে ভালোবেসে বলেছি। ওর ইগনোর, ওর সাথে মেলামেশা, আর ও যখন আমার থেকে দূরে সরে যাচ্ছিল, বারবার করে আমি যখন ওকে বোঝানোর চেষ্টা করেও পারিনি, তখন দেখি না আমার কেমন যেন ওর প্রতি একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে। আর এতগুলো দিনের দূরত্বে আমি সেটা মেনে নিতে পারিনি। বিশেষ করে আমি ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ঈশান চলে যাচ্ছে, তোমরা ওকে আটকাও না। ও চলে গেলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো বলে দিলাম। অন্যদিকে ঈশান সেই তখন থেকে হতভম্বের ন্যায় সেখানেই দাঁড়িয়ে রইল।
ছেলেটা কি করবে কি বলবে কিছুই জানে না। এই মুহূর্তে আফজাল সাহেব ও তার স্ত্রী ছেলের দিকে রাগী চোখে তাকিয়ে আছেন, আর ছেলেটা অপরাধীর মতো মাথা নিচু করে আছে। ঈশানের আব্বু আম্মুকে কিছু বলার কিংবা বোঝানোর মতো সাহসটা নেই। ও যে এখন কি বলবে সেটা নিয়েই একটা দোটানার মধ্যে আছে। ঘণ্টাখানিক পরের ঘটনা। পরি আর ঈশান এই মুহূর্তে একই রুমে পাশাপাশি দুজন বেডে বসে আছে। দুই পরিবারের সবাই দুজনের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ঈশান এসব শোনার পর থেকে একটা কথাও বলেনি, আর আব্বু আম্মুকে কিছু বোঝানোর চেষ্টাও করেনি। তবে অনেকবার চেয়েছিল কিছু বলতে, কিন্তু আব্বু রাগী চোখের দিকে তাকিয়ে থেকে কিছু বলতে পারেনি। এর মাঝে পরি বারবার ওকে জড়িয়ে ধরতে গেলে ছেলেটা ওকে দূরে সরিয়ে দিয়েছে। ঈশান শেষ সময় রাগ নিয়েই বলেছিল, আমার লাইফে আপনি আর কি চান ম্যাডাম বলুন তো? আর কতবার আমাকে ভেঙে দেবেন? সেদিন তো এত বাজেভাবে আব্বু আম্মুকে অপমান করলেন, আবার তারই ছেলেকে আজকে এসে বলছেন ভালোবাসেন। আপনার এটা কেমন অভিনয় চলছে বলুন তো? বেবি, বিশ্বাস করো, আমি না তোমায় ভালোবাসতে চাইনি। নিজের করা এত সব ভুলের পরেও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কি করব জানি না, কিন্তু তোমাকে ছাড়া না অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো, আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। তাই তাই আমি এরকম কিছু বলে দিয়েছি। রাগ করো না বেবি, আমি কথা দিচ্ছি আমি তোমার রাগ ভাঙিয়ে নেব। প্লিজ আমাকে বিয়ে করে নাও না, শোনাও। না, আমার পক্ষে সম্ভব না আপনাকে বিয়ে করা। তাহলে তাহলে আমি মরে যাবো ঈশান, তোমার সামনেই সুইসাইড করে নেব। দেখবো তুমি কি করে আমাকে ছাড়া ভালো থাকো। আমি তো জানি তুমি আমাকে পছন্দ করো বেবি, তাই না বেবি? একটাবার বলো। আপনি ভুল জানেন, আমি আপনাকে কখনো ভালোবাসিনি, আর না কখনো ভালোবাসবো। আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আপনি সেদিন যেটা করেছেন সেসবের পর আর এই বিয়ের কথা ভাবা আমার পক্ষে সম্ভব না। এখন নাটক না করে বিয়েটা করে নিন। আঙ্কেল আন্টি, ওনার সাথে না আমার কোনো সম্পর্ক আছে, আর না ওনাকে কখনো ভালোবাসার আশ্বাস দিয়েছি। উনি নিজে থেকে এসব কথা বলছে, আবার নিজে থেকে কান্নাকাটি করছে। আপনারা আপনাদের মেয়েকে যেখানে খুশি বিয়ে দিতে পারেন, তারপরে এতে আমি কোনোভাবেই দায়ী নই। মাঝে কেটে গেছে আরও কয়েকটা ঘন্টা। আর কয়েকটা ঘন্টাতে ঈশানকে অনেক কিছুই মানতে হয়েছে, আর মানিয়েও নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছে। এই মুহূর্তে ঈশান বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কারণ একটু আগেই পরীর সাথে ওর রাগী ম্যাডামের সাথে বিয়েটা হয়েছে। কারণ ঈশান যখন বলছিল বিয়েটা করবে না, তখন পরী পাগলামি করছিল। আর যে ছেলেটার সাথে পরীর বিয়ে হবার কথা ছিল, সেই ছেলেটা এসে ওদের সামনে দাঁড়ায়। এতক্ষণ সবটা শোনার পর বলতে লাগে, আঙ্কেল, যতদূর পর্যন্ত শুনছি, যতদূর পর্যন্ত দেখছি, তাতে আমার মনে হয় না যে এরপর আর আপনার মেয়েকে আমার বিয়ে করাটা ঠিক হবে। আপনি এই ছেলেটার সাথেই পরীর বিয়ে দিন। আমি জানতাম না যে আপনার মেয়ের অন্য কোথাও রিলেশন আছে। আজকে জোর করে মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন, কাল বাদে আবার সে ফিরে আসবে। সে আমার সাথে সুখে শান্তিতে থাকতে পারবে না, এটা আপনিও বুঝতেই পারছেন। তাহলে কেন জোর করছেন ওকে বিয়ের জন্য? পরি, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে বিয়ে করব না। আর জোর করে আপনাকে বিয়ে করার জন্য আমি এখানে আসিনি। আমি তো ভেবেছিলাম যে আপনি আব্বু আম্মুর কথাটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। সবটা যে সহজ স্বাভাবিক ছিল না সেটা আমি বুঝতে পারিনি। আমার জন্যই হয়তো আপনাদের মাঝে ফাটল ধরেছে। আমি খুবই সরি। আপনি পরীর বিয়েটা ওই ছেলেটার সাথে দিবেন, ওরা ভালোভাবে থাকবে। আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ পরি, বিয়ের পর কখনো দুজনে একসাথে গিয়ে আমাদের সাথে দেখা করবে। আর আমিও চেষ্টা করব কাউকে ভালোবেসে বিয়ে করার। না হলে এরকম বারবার করে কতগুলো মানুষের মাঝে যে আসবো তার ঠিক নেই। ছেলেটা হেসে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পরি এখনও ঈশানের জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করছে। ছেলেটা রুমে আসছে না, তাই ভয় লাগছে যে ছেলেটা আগের মতোই আবার যদি ওর সাথে সিন ক্রিয়েট করে। কিন্তু সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে পরি। বিয়েটা পরি করতো না, সেটা শিওর। আর ঈশানকে না পেলে সত্যি সত্যি সুইসাইড করে নিত। ছেলেটাকে দেখার পর থেকে বুকের ভেতর কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছে এই পিচ্চিটাকে না পেলে ও পাগল হয়ে যাবে। কথাগুলো ভেবেই চোখের পানি মুছে নিল। এর মাঝে দরজা ঠেলে কারোর ভেতরে প্রবেশ করার শব্দেই পরি তাড়াহুড়ো করে উঠে আসে বেড থেকে। ঈশান আসলে পরি ওর সামনে এসে দাঁড়ালে ছেলেটা বলতে লাগলো, সারাদিন অনেক নাটক করেছেন,
এখন আর কোনো নাটক করবেন না, যান গিয়ে শুয়ে পড়ুন। আর এই মুহূর্তে আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। শেষে রাগের মাথায় সিনকির করে বসলে আপনারই খারাপ লাগবে। পরি তারপরও ঈশানের কাছে আসতে গেলে ছেলেটা ওয়াশরুমে চলে যায়। একটু চোখে মুখে পানি দিয়ে এসে বেডের দিকে আসতে গেলে পরি ওকে জাপটে জড়িয়ে ধরে। ঈশান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, আর পরি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতে লাগলো। শেষে কিনা আব্বুর বন্ধু সেই বজ্জাতার রাগী মেয়েটাই ঈশানের কলেজের ম্যাডাম বউ হলো। বাসা থেকে আসার সময় পরি আব্বু আম্মুকে জড়িয়ে ধরে যখন কান্না করছিল, তখন মনে হচ্ছিল ও মেয়েটাকে একটু জড়িয়ে আদর করে দিতে, কারণ ওই মুহূর্তে বড্ড আদরে লাগছিল ওর ম্যাডাম বউকে। কিন্তু এখন মেয়েটার উপরে খুব বেশি রাগ হচ্ছে ওর এরকম কাজকর্মের জন্য। তারপরও সবটা চুপ করে সহ্য করে যাচ্ছে, দেখে যাচ্ছে। ঈশান কথা বলছে না দেখে পরি ওর বুকের মধ্যে মুখ গুজে একটা চুমু খেতেই ঈশান চোখজোড়া বন্ধ করে নিয়ে বলতে লাগলো, কি শুরু করলেন আপনি? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবেন না, নাকি আপনি চান আমি রুম থেকে চলে যাই? পরি ঈশানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। ফুপিয়ে ওঠার কারণে কিছু বলতে পারছে না মেয়েটা। ঈশান তখন ওকে ছাড়ানোর চেষ্টা করলে তখন মেয়েটা বলতে লাগে, বেবি আমি ভুল করেছি, আমাকে আমাকে শাস্তি দাও, তারপরে এমন করে রেখে চলে যেও না। আমি আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। জান, তুমি আমাকে আমাকে কেন বিয়ে করতে চাইছিলে না বলো? তুমি আমাকে বিয়ে না করলে আমি যা মরে যেতাম কলিজা। কিন্তু তাতে আমার কিছু যায় আসতো না। আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে ভালোবাসি না। আর আপনাকে কেন ভালোবাসতে যাব? সেদিন যে কাণ্ডটা ঘটিয়েছেন, তারপর আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা আপনি হারিয়েছেন। পরি ঈশানের বুক থেকে মুখটা তুলে হাজারটা কথা বলছে, তারপরও ঈশানের মন নরম হলো না। ছেলেটা জোর করে পরীকে ছাড়িয়ে নিল। তারপর বেডে এসে শুয়ে পড়লে পরিও ওর পাশে শোয়। পরি ফুপিয়ে উঠছে দেখে ঈশানের বিরক্তি লাগছে, কিছু বলতেও পারছে না। আব্বু আম্মু বলেছে যেন মেয়েটার সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট না করে, কারণ পরীকে আম্মুর প্রচণ্ড পরিমাণে পছন্দ, সেজন্যই এক কথাতে রাজি হয়ে গেল। বাসায় আসার পর পরি অনেকবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করেছে, ওর সাথে একটু একান্তই ব্যক্তিগত সময় কাটানোর চেষ্টা করেছে। ভেবেছে ছেলেটাকে একটু বোঝাবে, কিন্তু ঈশান রুমেই আসছিল না। তারপর রুমে এসে এমন করে ইগনোর করবে ছেলেটা পরি ভাবতেই পারেনি। ঈশান শুয়ে পড়তেই পরি এসে পাশে শুয়ে পড়ল। ছেলেটা অন্যদিকে ঘুরে গেলে পরি ওকে নিজের দিকে টেনে নেয়। তারপর জোর করে ছেলেটার বুকে মাথা রাখতে গেলে ঈশান ওকে দূরে সরিয়ে দিল আর বলতে লাগলো, এসব এত আদর ভালোবাসা আজকে দেখাতে হবে না। এতদিন ধরে আমাকে যা ভেবে এসেছেন, যা করে এসেছেন, তারপর আপনি কি করে ভাবলেন এত সহজে আমি আপনাকে ভালোবাসবো? আর ভালোবাসবো কি, যেখানে বিয়েটাই করতে চাইছিলাম না, সেখানে ভালোবাসার কথা তো আমি চিন্তাও করছি না। ঘুমান। একটা টু শব্দ যদি করেছেন, হয় আমি রুম থেকে বেরিয়ে যাব, না হলে আপনাকে জোর করে রুমের বাইরে বের করে দেব, বলে রাখলাম। সারা রাত পরি ঘুমোতে পারিনি, চোখ জোড়া লাল হয়ে আছে। পিচ্চি ছেলেটা যে এত রাগ করবে সেটা ভাবতেই পারিনি। শেষে সেই জুনিয়র কলেজের রাগী স্টুডেন্টটাকেই ওর বিয়ে করতে হলো, তাও ভালোবেসে। কিন্তু এত ভালোবেসে ফেলবে ছেলেটাকে কখনো ভাবতেও পারিনি। ভালোবাসার জন্য হয়তো 1000 বছরের প্রয়োজন হয় না। ওর অনুপস্থিতি, ওর ইগনোর, ওর বলা প্রত্যেকটা কথা কেমন যেন পরীর বুকে গিয়ে লেগেছে। ঈশান যখন ওকে বলতো ওকে ছোট ভাবতে পারে, আজে বাজে ভাবলেও তাতে কিছু যায় আসে না, পরী ঈশানের থেকে দূরে সরে যাওয়াতে এই মেয়েটা একটা সময় বুঝতে পেরেছিল ঈশান ওর থেকে কতটুকু দূরত্ব বজায় রেখে চলতে চায়। তাতেই পরী ওকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। আর এখন তো ওর বউ হয়ে গেছে। পরী আজ অবধি যা করেছে তারপর ঈশান ওকে মেনে নেবে, কিন্তু সেই দিনটা যে কবে আসবে পরী জানে না। আবার পরক্ষণেই মনে হচ্ছে, আচ্ছা আদেও কি 8-10টা স্বামী স্ত্রীর মধ্যেও যে সম্পর্কটা হয় ওদের মাঝেও সেটা হবে? কথাগুলো ভাবলেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। পরদিন সকালে পরী গোসল সেরে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছিল। এখনও ফুপিয়ে ফুপিয়ে উঠছে মেয়েটা। রাতে অনেকবার করে ঈশানকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও ছেলেটা অন্যদিকে ফিরে শুয়েছিল, তাই তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি। ঈশান উঠে ফ্রেশ হয়ে আসলো, তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। পরী সাহস পাচ্ছে না ওকে কিছু বলার, নিজেই ম্যাডাম হয়ে এখন ছাত্রকে কিনা কিছু বলার সাহস পাচ্ছে না।
একটু বাদে ঈশান রুমে আসে। তারপর বিয়ের পর তিনি পরীকে এই নতুন রূপে দেখে কেমন যেন নেশালো চোখে তাকিয়ে রইল। তারপরও কিছু বলতে পারেনি। আর যতক্ষণে পরী ওর দিকে ফিরেছে ততক্ষণে ঈশান খেয়াল করলো কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের মায়াবী লাগছে। এই কালারটা ঈশানের অনেক পছন্দের, তবে পরী জানে না। একটু বাদে দুজনে নিচে গিয়ে সবার সাথে খাওয়া দাওয়া করে আসলো। পরী রুমে এসে বেডে বসে আছে। ঈশান আসতেই উঠে দাঁড়ালো। তখনই ছেলেটা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এর মাঝে পরী ভাবলো যে আজকে বাসায় যাবে, ব্যাগটা একটু গোছানো দরকার। যেই ভাবা সেই কাজ, পরী ব্যাগটা গোছাতে লাগলো। ঠিক তখনই ঈশান রুমে আসে। তারপর মেয়েটার এমন কিছু করতে দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হলো। মেয়েটা আবার কোথায় যাচ্ছে? ঈশান রাগী কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো। এই কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না বলেছি এসব নাটক করবে না, কোথাও যাওয়া হবে না, এখানেই থাকবে তুমি। একেই ঈশান এত রাগ করে আছে, তার উপর আবার ছেলেটার মুখ থেকে তুমি কথাটা শোনার সাথে সাথে পরীর বুকের ভেতর ধক করে উঠল। ঈশানের কথাতে পরী ওর দিকে ফিরতেই ছেলেটা পরীর হাত থেকে ব্যাগটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। পরী বিরক্তি নিয়ে সেটা ওঠাতে গেলে ঈশান ওর হাত ধরেই নিজের দিকে ঘোরায় আর হ্যাচকা টানে কাছে এনে ধরতেই পরী ঈশানের বুকের সাথে মিশে গেল। ঈশান এবার রাগের মাথায় মেয়েটার কোমর জড়িয়ে ধরে বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো। কি বললাম শুনতে পাও না তুমি? কালকে বিয়ে করেছো, আবার এখন কোথায় যেতে যাচ্ছ? আবার কি নাটক শুরু করবে তুমি? আর কত কষ্ট দেওয়ার আছে আমাকে? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করে না তোমার? কি চাইছো তুমি বলো তো? তোমার এমন বিহেভটা কিন্তু আমাকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছে পরি। আজকে তো আমাদের বাসায় যেতে হবে, আর তুমি তো আমার সাথে কথাই বলতে চাইছো না, তাই তাই ভাবছি বাসায় কয়েকদিন থেকে তারপর। আরেকবার বাসায় যাওয়ার কথা বললে একবারে বাসায় পাঠিয়ে দিব। না আমি আনতে যাব, আর না তুমি আসতে পারবে। কাল বিয়ে করার জন্য লাফাচ্ছিলে, এখন আবার বাসায় যাওয়ার জন্য লাফালাফি শুরু করেছো। পরী অবাক চোখে তাকিয়ে আর একটু জোরে সোরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর দুই হাতে ঈশানের শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরে বলতে লাগলো। তুমি তুমি কি চাও বলো তো? আমি তোমার কাছে আসতে চাইলে তুমি দূরে সরিয়ে দাও, আবার দূরে যেতে গেলে কাছে আসতে বলো। তুমি সত্যি করে বলো তো কি চাও? আমার যে কষ্ট হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না ঈশান? আমি তো বলেছি আমার ভুল হয়েছিল, তার জন্য ভুলটা শুধরে নিতে চাই। তুমি একটা সুযোগ দাও আমাকে, তাও দিচ্ছ না। বাসায় যাবো সেটাতেও বারণ করছো, তাহলে আমাকে কাজে টেনে কেন নিচ্ছ না? আদর কেন করছো না? একটু ভালোবাসতে পারছো না কেন? তাহলে আমি কি ভাববো বলো? রাগ করে আছো, অভিমান করে থেকে কষ্ট দাও, যত খুশি পারো শাস্তি দাও, তাও করছো না। তাহলে আমি কি করবো বলো? ঈশান মেয়েটার কথাটা কিছু বলল না। এক হাতে কোমর জড়িয়ে ধরে আর এক হাত মুখের পাশে রেখে ওর গলায় ঘাড়ে সরাসরি নাক ঢোকালো। পরী ঈশানের এমন স্পর্শে চোখ বন্ধ করে নেয়। পরী ভাবলো ঈশান রাগের মাথায় এসব করছে কিনা। ও কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলবেই তার আগেই ছেলেটা ওর গলায় ডেপলি কিস করতে করতে বলতে লাগলো। সবাই ঠোঁট থেকে শুরু করে, আমি না হয় আমার বউকে একটু উত্তেজিত করে গলা থেকে শুরু করি। পরী লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, আর কিছু বলতে পারল না। পরী বুঝতে পারলো ছেলেটা আর ওকে কষ্ট দিতে চায় না, আদর করতে চায় এই মুহূর্তে। কথাটা ভেবেই পরী ঈশানের চুলগুলো এক হাতে আঁকড়ে ধরল, আর এক হাতে শার্টের কলার রেখে হাঁসফাঁস করতে লাগলো। যাই হোক, গল্পের বাকি অংশ আর জানতে চাইয়া দুষ্টুমি করবেন না। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।